আসসালামু আলাইকুম আপনি চাকরিদাসী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আসলে হঠাৎ সমস্যার জন্য আমাদের মাইক্রোফোন জনিত সমস্যা, ওয়াইফাই সমস্যা জনিত আমাদের লাইনটা কেটে গিয়েছিল। এরপরে আমরা চেষ্টা করতেছি ক্লাসটা কন্টিনিউ রাখার জন্য। যদি কষ্ট হচ্ছে এরপর চেষ্টা করতেছি ক্লাসটা কন্টিনিউ রাখার জন্য। দেখি কি করা যায়, খালি সাউন্ডটা ঠিক রাখতে হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আপনি চাকরিদাসী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, সবাই একটু অনুগ্রহ করে আমরা ক্লাসে সবাই চলে আসি। সো আচ্ছা, সবাই আমরা ক্লাসে চলে আসি, যে সমস্ত ভাই বোন আমাদের শুরু ক্লাসে ছিলেন না। ওকে, আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে, আচ্ছা প্রশ্ন শুরু থেকে লিখি তাহলে আপনাদের সুবিধা হবে। দেখেন, যে প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল কত? বিজোড় সংখ্যার যোগফল কত? আপনাকে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? যারা পারবো তারা সবাই একটু দ্রুত গতিতে দেখার চেষ্টা করবো, যারা পারবো, যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত। আমি এখানে আপনাদের অপশনগুলো লিখে দিতে পারবেন, অপশনগুলো দেখে আনসার করে দিবেন। 81, 84, তারপর হচ্ছে আপনার 1000, আর হচ্ছে আমাদের 100। যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? আসলে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল এই যে এই টাইপের সূত্রটা হচ্ছে আমাদের যে ক স্কোয়ার, যে স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। হ্যাঁ, যে আমাদের বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের ক স্কোয়ার। তার মানে এখানে তারা যতগুলো উপাদান বলছে আজকাল উপাদানটা লেখেন আর উপরে স্কোয়ার করে দেন। তার মানে এখানে আমাদের মান আসতে হতো 100। তার মানে আমরা বলতে পারি যে আমাদের প্রদত্ত অপশন সঠিক অপশন হচ্ছে ক নম্বরটা। গুড, যারা যুক্ত হয়েছেন দেখেন, যারা এখন যুক্ত হতে পারে না তারা আবার একটু যুক্ত হন। আমাদের আসলে কি বলবো ভাই, কপালে খারাপ আজকে, যে বারবার লাইনে কি সমস্যা হচ্ছে, মাইক্রোফোনের সমস্যা হচ্ছে, ওয়াইফাই লাইন সমস্যা হচ্ছে। এরপর আপনারা ক্লাসে যুক্ত হয়েছেন আবারও, আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম আপনাদের দেখে। আপনাদের কোথায় ভাই বোন যারা আমাদের যুক্ত হয়েছে সবাই আমরা একটু কাইন্ডলি কমেন্টে লিখে দিই যে আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। বরাবরের মতো রাসেল ভাই আবারও যুক্ত হয়েছে ক্লাসে। হ্যাঁ, সবাই আমরা আবারও একটু ক্লাসে চলে আসি। আমি ইনশাআল্লাহ ক্লাসটা কন্টিনিউ রাখবো। হ্যাঁ, ক্লাসটা কন্টিনিউ রাখবো। আবার আমি বলতেছি ভাই, দেখেন, আচ্ছা সবাই আমরা আবারও ক্লাসে চলে আসি। প্রিয় ভাই বোন আমার যারা যুক্ত হয়েছি, 7জন ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা সবাই আমরা একটু দ্রুত, হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আবার চেষ্টা করি। আমি আপনাদের সময় একটু দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন সবাই, হ্যাঁ আমাদের আশা করি দেখেন আপনারা সবাই বুঝতে পারছেন কিনা। সবাই কি প্রশ্নটা বুঝতে পারছেন? বুঝতে পারলে সমস্যা নাই, দেখেন বুঝতে পারছেন কিনা। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলে যেতে পারি। সবাই আমরা একটু ক্লাসটা একটু ও আমি বলছিলাম বল্লা আসছে নাকি, মৌমাছি আসছে নাকি। আচ্ছা দেখেন, আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে 8, 11,
17 29 53 ডট ডট যে পরবর্তী সংখ্যাটি কত, পরবর্তী সংখ্যাটি কত, দেখেন পরবর্তী সংখ্যাটি কত। যারা যুক্ত হয়েছি সবাই আমরা কাইন্ডলি কমেন্টে বলবো যে আমাদের সাউন্ডটা পুরোপুরি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, সাউন্ডটা পুরোপুরি শোনা যাচ্ছে কিনা। রাসেল ভাই দেখেন তো সাউন্ডটা পুরোপুরি শোনা যাচ্ছে কিনা। সাউন্ড সমস্যা হলে আবার বলেন। আচ্ছা, আমি আপনাদের এখানে অপশনগুলো রেখে দিচ্ছি, সবাই একটু অপশন দেখে দেখে করার চেষ্টা করবেন। 59 101 109 আর হচ্ছে আমাদের 102 তার মানে 8 11 17 29 53 পরবর্তী সংখ্যাটি কত, 29 আর হচ্ছে 53 পরবর্তী সংখ্যাটি। আচ্ছা, আপনারা ক্লাসে কে কে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্ট করেন দেখি, কারণ আপনাদের তো ক্লাসে যুক্ত না হলে তো আসলে কি বলাবো জানতেছে না কিছু আপনাদের। আপনাদের উপস্থিতি দেখলেই এমনি ভালো লাগে। আচ্ছা, ওকে, দিস আর ক্লিয়ার। ওকে, আপনারা ক্লাসে কে কে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্ট করেন দেখি, আমাদের গ্রুপে একটু জানিয়ে রাখেন তো বোনেরা ভাইয়েরা। আচ্ছা, যা যুক্ত হয়েছি গুড। ওকে, এসা সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ। ওকে, আচ্ছা, আমাদের আগের মতো সবাই যুক্ত হচ্ছে ক্লাসে, সবাই আমরা একটু ক্লাসে দ্রুত আসি, আপনারা আসলেই সাউন্ড ক্লিয়ার আসছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, যারা আমরা ক্লাসে এখন যুক্ত হতে পারি না সবাই একটু যুক্ত হই, আর বরাবর নিয়ে একটু বলে দেবো যে আমরা কোন জেলা থেকে যুক্ত হয়েছি। হ্যাঁ, যেহেতু পুনরায় লাইভ ক্লাসটি শুরু হলো আবার। আচ্ছা, দেখেন এখানে বললাম কি ভাই, বলছে যে দেখেন আমাদের কিন্তু ধারাবাহিক সংখ্যা পদ্ধতিটা, যে এখানে বলছে 8 11 17, দেখেন এখানে আমাদের ব্যবধান কত হচ্ছে 8 11, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে কত 12, এখানে হচ্ছে কত দেখেন তো 29 24, তার মানে আমরা এখানে বলতে পারি যে আমাদের পরবর্তী সংখ্যা হবে 48 হবে। সেক্ষেত্রে এখানে হচ্ছে 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 দোকানে 24, 24 দোকানে 48, তার মানে কি জাস্ট বেশি কিছু না, জাস্ট কি বাকি কি 53 সঙ্গে 48 ভাই যোগ করে দিবেন। যোগ করলে কত দেখেন তো ভাই, 53 আর 40 হচ্ছে আমাদের 93, 8 3 101, এ হচ্ছে আমাদের কত 101। তার মানে আমরা বলতে পারি আমাদের খ নম্বরটা হচ্ছে সঠিক অপশন। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা, না বুঝতে পারলে কমেন্টে বলে স্যার বুঝি নাই পুনরায় বুঝিয়ে দেবো। ধারাবাহিক অঙ্ক আমরা কি দেখে আমাদের প্রথমে 3 গেছে, পরে আবার 6 গেছে, পরে 12 গেছে, পরে 24, পরে 48, তার মানে পরবর্তী সংখ্যাটি কত, তার মানে 53 সঙ্গে 48 যোগ করলে কত হয় আমাদের 101 হয়। ওয়ালাইকুম সালাম নিশাদ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী সিরাজগঞ্জ থেকে আমাদের বিলকিস আপু যুক্ত হয়েছে। ওকে, ধন্যবাদ। আমরা চাই যে 64 জেলা থেকে 64 জন ভাই যুক্ত হোক, আমাদের জেলার ভাই বোনগুলো জেনে যাক যে মনির একাডেমিতে আপনাদের জন্য স্পেশাল ক্লাসের আয়োজন করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি দেখেন তো, কার কার আমাদের 5 নাম্বারটা ক্লিয়ার হয়েছে, 5 ক্লিয়ার হয়েছে সবাই আমরা একটু কমেন্টে বলে দিই যে স্যার 5 ক্লিয়ার হয়ে গেছে, 5 নাম্বারটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, যারা বুঝতে পারছি তারা সবাই একটু কমেন্টে জানার চেষ্টা করি স্যার বুঝতে পারছি। ওকে, আশা করি সবাই বুঝে গেছেন। হ্যাঁ, ওকে, যারা যুক্ত হয়েছি ক্লাসটা সবাই একটু শেয়ার দিবেন, বন্ধুদের মেনশন দিবেন, সবাই একটু অনুগ্রহপূর্বক কি ক্লাসটা একটু শেয়ার দিবেন, বন্ধুদের মেনশন দিবেন। আকি ইসলাম যুক্ত হয়ে গেছে কক্সবাজার থেকে, ধন্যবাদ। ওকে, আমাদের যে সমস্ত আমাদের যে অনেকগুলো বায়ু জেলা থেকে ভাই যুক্ত হয়েছেন। ওকে, আইনবাসা যশোর জেলা থেকে যুক্ত হয়েছেন। রূপসী বাংলা আপু কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের 6 নম্বর প্রশ্ন চলে যাই। আমাদের 6 নম্বর প্রশ্নটা হচ্ছে যে, ওকে, আমাদের 6 নম্বর প্রশ্নটা হচ্ছে যে রহিম একটি পরীক্ষায়, দেখেন যে বললাম কি যে রহিম একটি পরীক্ষায়, রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে, দেখেন বলছে কি আমাদের যে ইংরেজি ও গণিতে মোট মোট
180 নাম্বার, মোট 180 নম্বর, মোট 180 নম্বর পেয়েছে। মোট কি 180 নম্বর পেয়েছে, 180 নম্বর কি পেয়েছে। সবাই একটু মনোযোগ দেন, হ্যাঁ, পেয়েছে। তারপর ইংরেজি অপেক্ষা ইংরেজি অপেক্ষা ইংরেজি অপেক্ষা গণিতে গণিতে 14 নম্বর বেশি পেয়েছে, বেশি পেয়েছে। তার মানে আমরা এখন আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, যারা পারবেন তারা সবাই কাইন্ডলি একটু অপশন দেখে 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 কি আনসার করার চেষ্টা করবেন। দেখি কে কে ভালো আনসার করতে পারেন। হ্যাঁ, রূপসী বাংলা কুড়িগ্রাম জেলা থেকে যুক্ত হয়েছেন, ওকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা একটু সবাই একটু দ্রুত গতিতে বলার চেষ্টা করি। হ্যাঁ, যারা যেতে পারি সবাই একটু দ্রুত বলে দিই আমরা। আমি আপনার অপশনগুলো দিয়েছি, সবাই একটু বলেন। 83, আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার খ নাম্বারটা, আপনার ঘ নাম্বারটা হচ্ছে আপনার 85, এবং আপনার ঘ নাম্বারটা হচ্ছে 98। দেখেন, রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট নাম্বার কত পাইছে দেখেন তো ভাই, ইংলিশ এবং ম্যাথ। হ্যাঁ, সবাই জিনিসটা ভালো করে বুঝবেন। সে একটা জিনিস ভালো করে মনে রাখেন ভাই, যে ইংরেজি অপেক্ষা গণিতে সে কী করছে, 14 নাম্বার, কি 14 নাম্বারটা বেশি পেয়েছে। তার মানে ধন্যবাদ নিশাদকে একটা শেয়ার করে দেওয়ার জন্য। প্রিয় ভাই বোন আমার, আমাদের আজকের ক্লাসে জনবল কম, সো আপনারাই আমার জনবল, আপনারাই আমার শক্তি, আপনারাই আমার উপরে ওঠার একমাত্র মাধ্যম, সিঁড়ি। সো আশা করবো যে প্রিয় ভাই বোন আমার, 8 জন ভাই বোন যুক্ত হয়েছেন, 8 জন ভাই বোন 8টা করে শেয়ার করে দেন। আমাদের শেয়ার সংখ্যা হয়ে যায় 64টা। 64টা শেয়ার মাধ্যমে কি আর 64টা ভাই বোন জানতে পারবে। তার মানে আমাদের ক্লাসে কি 100 ভাই বোন অনায়াসে ক্লাসে যুক্ত হয়ে যাবে। তাই বলবো যে সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেই। আচ্ছা, এখন একটু মনোযোগ দিই। হ্যাঁ, বলছে কি ভাই যে রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট 180 নাম্বার পেয়েছে। তারা দুজন কিন্তু একত্রে কি 180 নাম্বার পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে সে 14 নাম্বার বেশি পেয়েছে। প্রিয় ভাই বোন আমার, ছোট্ট করে আপনাদের বলতেছি, মনে রাখবেন যে আমরা কিন্তু এখানে জানি না সে ইংরেজিতে কত নাম্বার পাইছে। তার মানে আমরা বলতে পারি যে সে ইংলিশে কত নাম্বার, সে কিন্তু সে কী হয়েছে, সে পেয়েছে ইংলিশে কত নাম্বার, সে পেয়েছে ইংলিশে X নম্বর। একটু মনে রাখে ভালো করে। হ্যাঁ, সে কথা পেয়েছে, সে ইংলিশে পেয়েছে X নম্বর, এবং যিনি ম্যাথে পেয়েছেন তার থেকে কত নম্বর, তার থেকে 14 নম্বর বেশি। তার মানে কি X প্লাস 14। বাস, তারা যে একজন পেয়েছে X নম্বর এবং একজন পেয়েছে 14 নম্বর বেশি, এই দুটো নাম্বার একত্রিত হয়ে এখানে আমাদের প্রাপ্ত নাম্বার হচ্ছে কি 180। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে যে ওই যে বললাম না ভাই, যে প্রশ্ন মতো যদি আমরা যদি প্রশ্ন মতে বা শর্ত মতে ধরি, কি জানি ভাইয়া বলেন তো, ওই যে বললাম না ভাই, যে দুইটা মানে X প্লাস 14, আর তাদের মোট নাম্বার হচ্ছে 118। সেক্ষেত্রে আমরা এখন একটু গভীর মনোযোগ দিন ভাই। বললাম কি ভাই, 2x প্লাস হচ্ছে আমাদের 14। হ্যাঁ, যদি এখানে আমরা 2xকে রেখে দেই, আর যদি আমাদের ওই যে 180 ছিল না, 180-র সঙ্গে যদি 14 বাদ দিই, সেক্ষেত্রে আমাদের দেখেন তো মান কত আসে আমাদের মান আসে হলো 180 থেকে 14 বাদ দিলে কত হয়, 166। কত হয় ভাই, 166 হয়। তার মানে আমরা যদি এখানে x এর মানটা বের করি, 166কে যদি 2 দ্বারা ভাগ করি, দেখেন তো ভাই কততে যাই। তার মানে আমার কথা হচ্ছে কি 3 দোকানে 6, 8 দোকানে 16, তার মানে কি 83। কোথায় আমাদের কিন্তু আমাদের হয় 83। তার মানে এই বেটা ইংলিশে পেয়েছে কত নাম্বার, 83 নাম্বার পেয়েছে, আর গণিতে পেয়েছে কি 14 নাম্বার বেশি। সেক্ষেত্রে আমার বলার কি যে 83 প্লাস 14, তার মানে নাম্বার হচ্ছে 97। আমরা বলতে পারি কি যে ক নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। আলহামদুলিল্লাহ, অনেকগুলো যুক্ত হয়ে গিয়েছে। আমি আবারও বলবো যে প্রিয় ভাই বোন আমার, যদি মনির ম্যাথ একাডেমিকে ভালোবাসেন, আমার কষ্টকে যদি ভালোবাসেন, আমার পেজকে যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই বলবো যে ক্লাস শেয়ার করে দেবেন। আমি চাইবো যে নিশাদের মতো সবাই 8টি করে শেয়ার করে দেবেন। আপনাদের প্রতি কি অনেক কৃতজ্ঞ থাকবো। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা, আমাকে সবাই কনফার্ম করেন দেখি। আলহামদুলিল্লাহ, আমাদের নেট সমস্যা নাই, কোনো কিছুই সমস্যা নাই। হ্যাঁ, সব ওকে। দেখছেন আমি আপনাদের জন্য কতটুকু অস্থির হয়ে যায়, বুঝতে তো পারছেন ভাই। হ্যাঁ, যে দেখেন নেট সমস্যা ছিল, নিজেই আপনাদের চেষ্টা করতেছি যাতে
সমস্যাগুলো সলভ হয়ে যায়। আচ্ছা, যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই ছোট্ট করে আবার বলবো যে সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই। হ্যাঁ, ওকে। এখন বললেন বুঝতে পারছেন কিনা ভাইয়ারা, এখন বললেন ভাইয়ারা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, দেখেন ভাই বুঝতে পারছেন কিনা, প্রশ্নটা অনেক সিম্পল হয়েছেন ভাই। আপনার বলেন না বীজগণিত খুব ইজি প্রশ্ন করে যাতে সবাই আমরা দ্রুত বলার চেষ্টা করি। হ্যাঁ, আমরা দ্রুত বলার চেষ্টা করি, আপনারা বুঝতে পারছেন কিনা। সমস্যাগুলো সলভ হয়ে যায়, আবার বলবো যে সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে। ক্লিয়ার? ওকে, যারা আছেন ইনশাল্লাহ সবাইকে বুঝে ছাড়বো আজকে ইনশাল্লাহ। থাকেন শেষ পর্যন্ত, দেখি কি হয়। হ্যাঁ, ওকে। তার মানে আমরা সবাই ভালো করে বুঝে গেছি। তাহলে এখন আমরা কী করবো, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে আসি। দেখি কে কে সঠিক আনসার করেছেন, সবাই আমরা একটু আনসার করি। হ্যাঁ, ওকে। তার মানে আমরা সবাই কি প্রশ্নটা ভালো করে বুঝে গেছি। ওকে, তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। আর যাদের কাছে লাইভ ক্লাসটি পৌঁছাচ্ছে সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করে দেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্ন চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। যে আমার 7 নম্বর প্রশ্ন বলছে যে 0 4 হতে মানে কি হতে 84 পর্যন্ত 0 4 হতে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে ওকে বড় হতে ছোট বললাম কি ভাই, যে বড় হতে ছোট হিসেবে সাজালে দেখেন হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি দেখেন ভাই, অষ্টম সংখ্যাটি কত হবে? আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা একটু মনোযোগ দিই। হ্যাঁ, দেখেন এই প্রশ্নে আমরা একটু ইউনিকভাবে আনসার করার চেষ্টা করব। আচ্ছা, আমি একটু আপনাদের অপশন লিখে দিই, অপশন না লিখলে আপনার অনেকে মন খারাপ করবেন। আচ্ছা, 56 32 62 76 আমাদের হচ্ছে কি, আমাদের বললাম কি ধরলাম 78। হ্যাঁ, ওকে। আচ্ছা, আখি ইসলাম, বিলকিস জাহান রানী, তারপরে এমএসটি রোহানা খাতুন, সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু সবাই শেয়ার করে দেন তো দেখি, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে বলছে কি দেখেন যে অষ্টম সংখ্যার কথা। আমি যদি একদম পিছন থেকে যাই, কি আমাদের পিছন থেকে যদি 84 80 76, তারপরে হচ্ছে আমাদের 76 পরে হচ্ছে 72, তারপরে হচ্ছে 72 হচ্ছে 68। হ্যাঁ, কি বলছেন স্যার করে যাবেন? হ্যাঁ, 84 পরে 80, দেখেন মানে আস্তে আস্তে মানগুলো নিয়ে আসেন ভাই। 84 পরে আসেন 64, তারপর বললাম কি 64, তারপরে বললাম হলো 60। সবাই একটু কি ভালো করে সংখ্যাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, কি 64 60 বা 56, যে 84 80 76 72 68 64 60 আর টোটো দিলাম। দেখেন তারা বলছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, কথার কথা এখানে যে সংখ্যাটা হবে আমরা ওই সংখ্যাটা বের করবো। তা আমরা বলছি কি 0 4 হতে কিছু অংশ পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য বড় হবে, 4 দ্বারা বিভাজ্য বড় হতে হিসেবে সাজালে অষ্টম কি বড় হতে, ভাই আমাদের একটুখানি মিস্টেক হয়ে গেছে এখানে, বড় হতে ছোট হিসেবে সাজালে। তার মানে এই যে আমরা প্রতিটা ব্যবধান করে করে সাজালাম সংখ্যাগুলোকে, এখন দেখেন সেই সংখ্যাগুলো আমাদের 4 দ্বারা বিভাজ্য যাবে। এভাবে কি আমাদের অষ্টম সংখ্যা পর্যন্ত যেতে বলছে। অষ্টম সংখ্যা পর্যন্ত গেলে আমরা এখানে এমন সংখ্যা পাবো যে সংখ্যাটা আমাদের কি 4 দ্বারা বিভাজ্য হবে। কথা যদি আমরা অনুপাতের সূত্র হিসেবে আসি, দেখেন যে আমরা লিখলাম কি যে সূত্র হিসেবে লিখলাম কি, আমাদের বলছে কি অষ্টম কি, আমরা যদি পদের সূত্র নির্ণয় করি সেক্ষেত্রে আমরা পাই কি যে a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। এখানে কিন্তু দেখেন প্রতিটা কিন্তু কি ভাই, প্রতিটা কিন্তু -4 করে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তার মানে কমে যাচ্ছে,
প্রতিটা কিন্তু মাইনাস 4 করে কমে যাচ্ছে, প্রতিটা কিন্তু মাইনাস 4 করে কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, দেখেন তো প্রিয় ভাই বোন আমার, এখানে আমাদের প্রথম পদ প্রথম পদ হচ্ছে 84, এবং যদি আমরা বলি যদি আমাদের এনতম পদ হিসেবে যদি আমরা কি বলছি, আমাদের এনতম পদ হিসেবে যদি নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের একটা বেসিক সূত্র হচ্ছে a প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। তার মানে আমরা এখানে কি পাইছি ভাই, দেখেন তো আমাদের এখানে আর, তার মানে কি পদ বলছে 8টা, একটা বাদ দেন, কোথাও আমাদের 8 থেকে 1 বাদ দিলে কত হয়, 7টা হয়। তার মানে আমরা বলতে পারি কি যে 84 প্লাস 7 গুণন, এখানে আমাদের প্রতিটা পার্থক্য কত ছিল, প্রতিটা অন্তর ছিল কত, প্রতিটা অন্তর হচ্ছে আমাদের 4 করে, -4। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে ভাই 84 সাথে 28 কত, -28, সেক্ষেত্রে আমাদের বলতে পারি কি 56। তার মানে এখানে অষ্টম যে সংখ্যাটি পাবো আমরা, মানে আমরা সংখ্যাগুলো পর্যায়ক্রমিক সাজাতে যে অষ্টম সংখ্যাটি যেটা পাবো, ওই সংখ্যাটা যেন কেমন 4 দ্বারা বিভাজ্য হয়। এটা ছিল মূল কথা ভাই, হ্যাঁ ওইটা ছিল মূল কথা। তারপরে আমরা বলতে পারি কি যে অষ্টম পতিটা 56 এবং 56 সংখ্যাটা কি আমাদের 4 দ্বারা বিভাজ্য। তার মানে কোন নাম্বার হচ্ছে কি সঠিক অপশন। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন ভাই বুঝতে পারছেন কিনা, হ্যাঁ দেখেন বুঝতে পারছেন কিনা, আইলে আমাকে জানান কমেন্টে। না বুঝতে পারলে প্রশ্ন করবেন ভাই, না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ ভালো করে বুঝিয়ে দেবো আপনাদের। হ্যাঁ দেখেন বুঝতে পারছেন কিনা, সবাই একটু ক্লাসটা শেয়ার করবো আমরা। সবাই আমরা আমাদের একটা এক্সাম বেস আছে, তো এক্সাম বেসের প্রশ্ন দিয়ে আসি। যারা আমরা যুক্ত হয়েছি তারা সবাই একটু কাইন্ডলি সবাই একটু দ্রুত, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে উপস্থিত হয়ে যাই। যারা প্রাইমারি বেসে ভর্তি আছেন, আমি আপনাদের প্রশ্ন দিয়েছি, তারা পরীক্ষা দিতে পারেন। ওই আমি যাচ্ছি একটু পরীক্ষা লিঙ্ক দিতেছি। ওকে আচ্ছা, যারা বুঝতে পারেন নাই তারা একটু বলতে পারেন স্যার না বুঝি নাই, পুনরায় একটু বুঝিয়ে দেন। না বুঝলে বলেন, ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা তাহলে বুঝতে পারছেন, হ্যাঁ আমাদের আজকে এনতম পথ হিসেবে সূত্রগুলো নির্ণয় করবেন, বাস তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এরপর যদি সাউন্ড সমস্যা থেকে বলতে পারেন স্যার সমস্যা আছে, আমি ইনশাল্লাহ সাউন্ড পুরোপুরি ক্লিয়ার করে দেবো। আচ্ছা তাহলে আমরা কি প্রশ্নটা ভালো করে বুঝে গেছি। ওকে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে দেখেন, আমরা পরবর্তী প্রশ্ন দিতে পারি। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে আমাদের 8 নম্বর প্রশ্ন। আমাদের 8 নম্বর প্রশ্ন তারা বলছে যে, সবাই একটু গভীর মনোযোগ দেখেন, আমাদের 8 নম্বর প্রশ্ন তারা বলছে যে এক্স গ্রেটার দেন ওয়াই, এবং দেখেন এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড গ্রেটার দেন 0, জেড গ্রেটার দেন 0 হলে, 0 হলে জেড গ্রেটার দেন 0 হলে, জেড গ্রেটার দেন কি 0 হলে, ক্লিয়ার? আরেকবার বুঝাবেন। আচ্ছা ক্লাসটা হলে একটু আপনি স্কিপ করে দেখেন, হ্যাঁ এখন তো আবার শেষ করে দিলাম ক্লাসটা, টপিক পরবর্তী প্রশ্ন চলে আসলাম। আচ্ছা আমি আপনার শেষ দিকে বলে দেবো, হ্যাঁ এক্স গ্রেটার দেন ওয়াই শেষ দিকে আবার বলে দেবো। জেড গ্রেটার দেন 0 হলে নিচের কোনটি সঠিক, দেখেন নিচের কোনটি সঠিক। যদি কারো কোনো প্রশ্নে বুঝতে সমস্যা, ওই প্রশ্নগুলো আবার লাস্টে রিপিট করে দেবো। নিশাদ আপনি যে প্রশ্নটা করছেন ওই প্রশ্নটা আমি লাস্টে আবার রিপিট করে দেবো, হ্যাঁ। আচ্ছা আমাদের এখানে অপশনগুলো লিখে দিই, আপনারা সবাই একটু অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করেন। যে জেড বাই হচ্ছে এক্স গ্রেটার দেন জেড বাই ওয়াই, জেড বাই ওয়াই। আপনাদের আমি অপশনগুলো বলে দিচ্ছি যে এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড, আবার আপনার বললাম যে এক্স জেড গ্রেটার দেন হচ্ছে আপনার ওয়াই জেড, এবং আপনার গ নাম্বারটা হচ্ছে যে এক্স বাই জেড গ্রেটার দেন হচ্ছে আপনার ওয়াই বাই জেড। আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে, ওকে নো প্রবলেম। আমি ইনশাল্লাহ যারা বুঝতে না পারেন ওই প্রশ্নটা আমি লাস্টে রিপিট করে দেবো, হ্যাঁ
কারণ আমি চাই না আপনারা না বুঝতে পারেন। ইনশাল্লাহ ওই যে প্রশ্ন আমি জানি সমস্যা অনেকেরই হবে, সো আমি আশা করবো যে প্রশ্নটা লাস্টে আনসার করে দেবো, একটু অপেক্ষা করেন। দেখেন আমার বলতে যে এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড গ্রেটার দেন জিরো, এখানে ভাই কন্ডিশনটা ভালো করে বোঝার চেষ্টা করেন যে জেড গ্রেটার দেন জিরো। এখানে যেহেতু বলছে কি ভাই কি এই যে জেডটা কি বলেন তো, জেডটা হচ্ছে আপনার কি জিরো থেকে, আমার কি জিরো থেকে ছোটো মান, জিরো থেকে ছোটো মান কোনটা, যে -1 -2 -3 -4 সবগুলো হচ্ছে আপনার কি জিরো থেকে ছোটো মান। আর এখানে বলছে কি যে ওয়াই থেকে আপনার কি ওয়াই সাপেক্ষে এক্সটা কি আপনার বড় মান হবে, সেক্ষেত্রে আমাদের কি যদি আমরা এখানে এক্সটা মানটা 3 ধরি এবং যদি ওয়াই মান যদি 2 ধরি, আমার সাথে কি আমাদের কিন্তু ওয়াই এর থেকে কি আমাদের এক্সটা মানটা বড় হচ্ছে, যে মাথায় রাখবেন। আর এখানে বলছে কি ভাই যে যেন আমাদের জিরোটা বড় হয় এবং কি জেডটা যেন হয় সেটার জন্য কি সেটার জন্য ছোটো হয়। আমাদের জিরো থেকে ছোটো মানগুলা কোনগুলা দেখেন তো, আমাদের জিরো থেকে ছোটো মানগুলা হচ্ছে -1 -2 -3 -4 এইগুলা কিন্তু। এখন আমরা যদি কন্ডিশন মিলাতে যাই, অবশ্যই কিন্তু দেখেন আপনারা একটু ভালো করে শিখে রাখেন, যদি আমি শিখে রাখবেন তারপর আপনাকে বলে দেবো। হ্যাঁ দেখেন, তার মানে এখানে আমি যদি প্রথম অপশন দেখি আগে, হ্যাঁ অপশনটা বললাম যে ভাই কি, প্রথম বললাম যে -1, দেখেন -1 আবার বললাম কি যে 3, এখানে আমাদের কী ছিল, আবার এখানে আমাদের কী ছিল, জেড ছিল কি -1 এবং এখানে ছিল কি 2 ছিল। হ্যাঁ এখন প্রিয় ভাই বোন আমার, সবচেয়ে আমাদের একটা জিনিস কনফিউশন বাজে যে স্যার এখানে তো হাফ কিন্তু এবং 1/3, আমরা কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিন্তু মাইনাসের ক্ষেত্রে সবসময় এক কথা বলতে পারি, স্যার মাইনাসের ক্ষেত্রে যেটার মান কি, যেটার মান বড় ওইটা কিন্তু বড় নয়। আমি আবার বলতেছি, আমরা যখন মাইনাসের ক্ষেত্রে কোনো মান নির্ণয় করব, যে যখন আমাদের মাইনাসের ক্ষেত্রে যখন আমরা চিহ্নগুলা ক্ষেত্রে যখন আমরা কি যে আমরা যখন কি এই চিহ্নগুলা ক্ষেত্রে বিবেচনা করবো, আমাদের প্রতীক বা চিহ্নগুলা ক্ষেত্রে বিবেচনা করব, সবসময় আমাদের মনে রাখতে হবে মাইনাসের ক্ষেত্রে যে মানটা বড় হবে ওই মানটা বড় নয়। তার মানে এই দুইটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের হাফ কিন্তু এখানে বড়, এইটা কিন্তু আমাদের ছোটো, এই যুক্তি কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মাইনাসের ক্ষেত্রে যেটার মান বড়, মাইনাসের ক্ষেত্রে বা আমাদের প্রত্যেক চিহ্নের ক্ষেত্রে যে আমরা অবশ্যই বলতে পারবো যে মানটা বড় ওই মানটা হয়ে যাবে ছোট, এবং যে মানটা ছোট ওই মানটা হয়ে যাবে বড়। ওই শর্তের জন্য এখানে আমাদের প্রতীক চিহ্ন হচ্ছে কোনটা, এইটা, যে হাফে থেকে -1/3 বড়। আমি আবারও বলতেছি, অনেকের কনফিডেন্স বাঁচতে পারে বা মাইনাসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মানটা বড় ওই মানটাই ছোট, এবং যে মানটা ছোটো ওই মানটাই বড়। আচ্ছা এটা কিন্তু আমরা কিন্তু এই কোন দিন বলতে পারি যে এটা আমাদের কি সঠিক অপশন। এখন বাকিগুলো আমরা চেক করে আসি যে এটা আমাদের সঠিক অপশন নাও তো হতে পারে। এখন দেখেন, এখন এখানে তারা বলছে কি ভাই দেখেন তো যে যে আপনার 2 সরি আমরা কী দিলাম 3 ইন্টু হচ্ছে -1 মনে করেন ভাই, অর্থাৎ আমাদের কি যে 2 ইন্টু -1, 2 ইন্টু কি 2 ইন্টু -1, তার মানে আমরা এখানে বলতে পারি কি যে -3 এবং হচ্ছে কি আপনাদের -2। এখন আমরা বলতে পারি কি যে আমরা জানি কি যে ভগ্নাংশের মধ্যে কিন্তু এই 3 থেকে কিন্তু 2 এর মূল্যটা বেশি, 2 কিন্তু এখানে বড়। কিন্তু আমরা জানি কি যে ভগ্নাংশের ক্ষেত্রে যে মানটা ছোট ওইটা কিন্তু হচ্ছে বড় কোনটা, প্রতীক চিহ্ন ক্ষেত্রে আমরা যদি এই যে চিহ্নগুলো ব্যবহার করি, এই চিহ্নগুলোর ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে। তার মানে আমরা বলতে পারি কি যে এখানে কিন্তু আমাদের 3 কিন্তু বড় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু 2 বড় দেখা যাচ্ছে, তার মানে কি আমাদের সঠিক অপশন নয়। তারপর এখানে আসি ভাই XZ এবং YZ, ওই সেম হইতে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা মান দেখবেন কি আমাদের এখানে আমাদের মানুষ আমাদের দেখেন তো XZ YZ, হ্যাঁ এটা দেখেন ভাই। তার মানে আমরা কিন্তু এটা দেখেন কী বলতে পারি ভাই, দেখেন যে আমাদের আমাদের কন্ডিশন দেখেন ভাই, আমাদের অপশন কোনো ভুল আছে দেখেন তো, হয় XZ YZ। তার মানে আমরা বলতে পারি কি যে ভাই দেখেন আমরা সেক্ষেত্রে বলতে পারি কি আমাদের ক নম্বর অপশনটা হচ্ছে কি সঠিক অপশন। কেন হয় যে আমাদের এই প্রতীক চিহ্নের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, যে প্রতীক চিহ্নের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন কথা -1/3 বাই -1/2 হলো। এখন আমরা জানি কি ভাই যে এইটা কিন্তু বড় এইটা কিন্তু ছোট, কিন্তু প্রতীক চিহ্নের ক্ষেত্রে যেটা আপনার ছোট হবে ওইটাই আপনার বড় হবে, এবং যেটা আপনার বড় ওইটা হবে আপনার ছোট। এই কথাগুলো ভালো করে মনে রাখবেন, কথাটা ভালো করে মনে রাখবেন। এখন বলেন বুঝছেন কিনা, এখন বলেন বুঝছেন কিনা, এইভাবে বলার চেষ্টা করেন। আচ্ছা দেখেন বুঝছেন কিনা, এখন বলেন বুঝছেন কিনা। চাষকারী সব কথাটা ভালো করে মনে রাখবেন, শুধুমাত্র কথা ভালো করে মনে রাখবেন। হ্যাঁ ফরিং তো আমিও দেখলাম, ফরিং তো
এখন বলেন বুঝছেন কিনা? এখন বলেন বুঝছেন কিনা দেখেন তো ভাইয়া। পরে আবার মেদগুলো যেন কেমন কেমন, এটা আমাদের প্রাইমারিতে এসেছিলো ভাই, প্রাইমারিতে এসেছিলো। মাথার উপর দিয়ে ওইগুলো যাবে, তো সবাই একটু বোঝার চেষ্টা করেন, আপনাদের ইনশাল্লাহ আমি বললাম না, ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। শুধুমাত্র কথাগুলো ভালো করে মনে রাখবেন, কথাগুলো ভালো করে মনে রাখবেন। আমি আবারও বলতেছি ভাই, যারা ভাবেন যে প্রাইমারিতে প্রশ্নগুলো সহজ হয় তারা আসলে বুকা স্বর্গে আছেন। আসলে প্রাইমারিতে আপনার এই পুরো প্রশ্নগুলো করে যে আপনি প্রশ্নগুলো বুঝেন কিনা বা পারেন কিনা, হ্যাঁ, মাথায় রাখবেন। যারা ভাবতেছেন যে প্রশ্ন একদম ইজি করবে তারা বুকা স্বর্গে আছেন। আর আবারও বলতেছি ভাই, কেউ জব সলিউশনে জোর দিবেন না, কেউ জব সলিউশনে জোর দিবেন না। তার মানে কি আপনার লাইফ হবে কি একদম করস। বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক বইগুলো জোর দেন, বিষয়ভিত্তিক টপিক জোর দেন, বিষয়ভিত্তিক টপিক কি বললাম ভাই, বিষয়ভিত্তিক টপিকে জোর দেন। বিগত প্রশ্নগুলো সলভ করেন, বিগত প্রশ্নগুলো বেশি বেশি পড়েন। বললাম ভাই, বিগত বেশি বেশি বিগত প্রশ্নগুলো একটু বেশি বেশি পড়েন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলে, হ্যাঁ আপনাদের প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন দেখেন, সবাই একটু ভালো করে মনে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, সবাই এই প্রশ্ন ভালো করে দেখার চেষ্টা করি। আমাদের পরবর্তী যে প্রশ্নটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন, হ্যাঁ। আমাদের 9 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ভাই, যে 7 সেন্টিমিটার, দেখেন 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, দেখেন ব্যাসার্ধ বিশিষ্ট 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এখন ধর কি জিওটা হলো কি মেন, গুড। এখন দেখেন ভাই, মানে কি 7, দেখেন তো ভাই, যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃত্তের অন্তর্লিখিত, বা এই প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। বলেন কি বৃত্তের অন্তর্লিখিত, বৃত্তের অন্তর্নিহিত, হ্যাঁ, বৃত্তের অন্তর্নিহিত, বৃত্তের অন্তর্নিহিত মন্ত্র মানে কি বৃত্তের ভিতরে, হ্যাঁ, বৃত্তের ভিতরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি, কত বর্গ সেমি, হ্যাঁ। সবাই একটু মনোযোগ দিন ভাই, হ্যাঁ। তার মানে আমি বললাম কি ভাই, যে এখানে আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, সবাই যারা পারবেন অপশনগুলো দেখে দেখে লেখার আনসার করবেন। 196, তারপরে আপনার খ নাম্বারটা হচ্ছে 98, 98, আপনার ঘ নাম্বারটা হচ্ছে আমাদের 192, এবং ঘ নাম্বারটা হচ্ছে শুধু 96। আচ্ছা, দেখি এই প্রশ্নটা সবাই আনসার করেন ভাই, সবাই একটু মনোযোগ দেন। এখানে আমাদের বলছে কি যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এইটা কিন্তু ভাই হচ্ছে কি এটা বৃত্ত, কি ভাই বৃত্ত, বলছে কি ভাই বৃত্তের মধ্যে একটা কি বলছে বর্গ, বৃত্তের ভিতরে একটা বলছে কি বর্গ। সবাই একটু ভালো করে ভাই মনোযোগ দিবেন। বলছে কি ভাই বৃত্তের ভিতরে একটা কি বর্গ আঁকাইলাম, কি আঁকাইলাম ভাই, বৃত্তের ভিতরে একটা কি বর্গ আঁকাইলাম, বোঝার চেষ্টা করেন ভাই। দেখেন বলছে যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এখন আমরা কি করলাম, একটা বর্গের কি করলাম, একটা ভাই বর্গের কর্ণ খাইলাম, কি খাইলাম ভাই বর্গের কর্ণ খাইলাম। এখন বা দেখেন তো এইটা কিন্তু কি এই বৃত্তের কর্ণটা আমাদের কি গেছে, আমাদের এই বৃত্তের যে আমাদের আমাদের যে বর্গের কর্ণ খাইছি, এই বর্গের কর্ণটা আমাদের কি বৃত্তের কেন্দ্র বরাবর গেছে, তার মানে কি বৃত্তের কেন্দ্র বরাবর গেছে। এখন আমাদের মনে রাখতে হবে, আমাদের জানি কি ভাই বৃত্তের আমরা যখন কেন্দ্র থেকে যখন এই বৃত্ত বরাবর মানে আমাদের ফুটা বরাবর যত যাই, এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ। আবার এটা আমাদের কি ব্যাসার্ধ, দেখেন। আর এই পুরাটাই হচ্ছে কি ভাই, পুরাটা হচ্ছে আমাদের কি ব্যাস, আমাদের পড়া কি, আমাদের পড়া হচ্ছে কি ব্যাস। এখানে আমাদের ভাই মনে রাখবেন, এখানে আমাদের ব্যাসার্ধ কত, আমাদের ব্যাসার্ধ হচ্ছে কি 7 সেন্টিমিটার, হ্যাঁ।
তার মানে কি আমাদের ব্যাস কত হবে আমাদের, আর যদি আমাদের এইটাও 7 সেন্টিমিটার কিংবা বা এই ব্যাসার্ধ আমাদের কি 7 সেন্টিমিটার, তার মানে আমরা বলতে পারি কি ব্যাস হচ্ছে কি বৃত্তের ব্যাস ব্যাসার্ধ কি দ্বিগুণ। আমার আমাদের কি যে 7 + 7 কত আমাদের কি আমাদের বৃত্তের ব্যাস কত হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাস হচ্ছে 14। এখন বুঝছে কিনা আমাদের ভাই। আর বৃত্তের দেখেন ভাই এই বৃত্তের মাঝখান দিয়ে যে একটা কি গেছে একটা কেন্দ্র গেছে না, বৃত্তের কেন্দ্রের দৈর্ঘ্য হচ্ছে কি বৃত্তের ব্যাসের সমান। আমি আবার বলতেছি ভাই বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য কি বৃত্তের ব্যাস, মনে রাখবেন কি বৃত্তে অন্তর্নিহিত কোণের দৈর্ঘ্য হচ্ছে কি বৃত্তে লিখে দিলাম ভাই খারাপ বাংলা ভাষায় বৃত্তে অন্তর্নিহিত এই যে ভাই দেখেন বৃত্তে অন্তর্নিহিত কোণের দৈর্ঘ্য বৃত্তে অন্তর্নিহিত বর্গের কোণের দৈর্ঘ্য বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আপনার বৃত্তের ব্যাসের সমান ভাই প্রশ্ন না বুঝলে বলবেন, হ্যাঁ না বুঝলে বলবেন, মাথার উপর দিয়ে গেলেও বলবেন। হ্যাঁ বললাম কি ভাই এই যে আমাদের যে বৃত্তের কর্ণের দৈর্ঘ্য আছে এটা আমাদের কি সমান এই যে বৃত্তের ব্যাসের সমান। সেক্ষেত্রে আমাদের বৃত্তের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি ভাই বলেন দেখি, বৃত্তের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কি √2a, করতে আমাদের √2a বলছে। তার মানে কি বৃত্তের কর্ণের দৈর্ঘ্য কার সমান এই বৃত্তের ব্যাসের সমান। আর এখানে বৃত্তের ব্যাসটা কত 7 × 7 = 14। এখানে ভাই একটু ইংলিশে লিখলাম এই জন্য কি আবার ভাই বলেন, তার মানে কি আমরা এখানে কি ভাই কি তার মানে এখানে এ রেখে দিলাম আর এখানে ভাই কি করলাম জানেন এখানে কি করলাম ভাইয়া √2 করলাম। এখন তারা বলছে কি ভাই দেখেন এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য হচ্ছে কি এ একক, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি a²। আমি আবার বলতেছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি বাহু স্কোয়ার। যেহেতু আমাদের কি এখানে ছিল কি বাহু, তার মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি কি যে এখানে আমরা কি করবো সবগুলো স্কোয়ার আমাদের কি সবগুলো স্কোয়ার করে দেবো। এই ফরিং দেখেন তার মানে আমরা সবাই আমরা গভীর মনোযোগ দেবো। হ্যাঁ তার মানে আমরা বলতে পারি কি ভাই 14 আর 14কে গুণ করলে কত হয়, এই বোকারা বলার চেষ্টা করেন 14 আর 14কে গুণ করলে হয় 196। আচ্ছা 196 লিখে দিলাম, আর এখানে ছিল কি √2। আচ্ছা ভাইয়া এই √2 উপরে কোন স্কোয়ার করে দিলে আমাদের কি হয় আমাদের মান হয়ে যায় শুধু 2। আচ্ছা কাটাকাটি করেন কত হলো 98 দিয়ে কত 196। তার মানে আমরা এখানে বলতে পারি যে বৃত্তের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 98। না বুঝলে প্রশ্ন করেন, দেখেন বুঝতে পারছেন কিনা, না বুঝলে প্রশ্ন করেন ভাই মনে করেন ভাই শুনেন ভাই এইগুলা লজ্জা না বুঝতে পারলে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ পুনরায় বুঝিয়ে দেবো। এখন বলেন বুঝতে পারছেন কিনা বলেন। এই জ্যামিতি আসছে ভাই, দেখেন জ্যামিতি আপনাদের মনে হতে পারে এমন কিছু জিনিস ভাই যে মানে মাথার উপর চলে যেতে পারে। হ্যাঁ তাই বলবো যে জ্যামিতি না বুঝলে প্রশ্ন করেন, ইনশাল্লাহ পুনরায় বুঝিয়ে দেবো। সবাই দেখেন তো একটু দেখেন বুঝতে পারছেন কিনা ভাই। এখন আমাকে বলেন দেখি ভাই আমাদের বুঝতে পারছেন, আমাদের কি 9 নম্বর প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন? না বুঝতে পারলে ভাই প্রশ্ন করেন, স্যার না বুঝি নাই পুনরায় বুঝিয়ে দেন। কিন্তু তার সবাই প্রশ্ন করবেন ভাই, যাদের কাছে ক্লাসটা পৌঁছাচ্ছে ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমার যে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। দেখেন আজকে আপনি যদি ক্লাসটা অবহেলা করেন আপনি হয়তো আজ ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা ভুল হলো ক্লিয়ার বাট জটিল, হ্যাঁ ওকে ক্লিয়ার বাট জটিল। আমি আবারও বলতেছি ভাই মনে রাখবেন যে এই ভাষাটা মনে রাখবেন ভাই, বৃত্তে অন্তর্নিহিত যে বৃত্ত আঁকাইলাম এইটার বৃত্তে অন্তর্নিহিত বর্গের কর্ণের দৈর্ঘ্য, এই যে বর্গের কী এটা বর্গ আর এটা কি কর্ণ, মানে এই কর্ণের দৈর্ঘ্যটা কার সমান বৃত্তের ব্যাসের সমান, কিছু না কোনো। যে আমরা যখন একটা বৃত্ত আঁকাই বৃত্তে যখন একটা বর্গ আঁকাই এই বর্গ যে কর্ণটা আছে না ভাই কর্ণটা হচ্ছে আমাদের কি এই কর্ণের দৈর্ঘ্য আঁকার সমান বৃত্তের ব্যাসের সমান। আচ্ছা আমরা জানি কি দেখেন আমাদের যখন একটা বৃত্ত আঁকাই বৃত্তের মধ্যে কি যখন আমরা কিন্তু সকলে একটা জিনিস ভালো করে আমরা জেনে রাখি যে কোনটা আমাদের ব্যাস এবং কোনটা আমাদের ব্যাসার্ধ। আমরা যখন ভাই দেখেন যখন একটা বৃত্ত আঁকাই ভাই
এই বৃত্ত যখন আমাদের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ঘুরে আসে না, এইটা হচ্ছে আমাদের কি ভাই ব্যাসার্ধ, এটা আমাদের কি এটা আমাদের কি ব্যাসার্ধ। আর যখন কেন্দ্র বরাবর সম্পূর্ণ যাবে এটা তোমাদের কি ব্যাস, বুঝতে পারছেন? এর জন্য বলে যে ভাই ব্যাস ব্যাসার্ধের কি ব্যাসার্ধের দ্বিগুণ। কথাটা ভালো করে বলবেন কি ভাই, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। কথাটা ভালো করে মনে রাখলে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। এখন বলেন ক্লিয়ার হয়েছে কিনা ভাই? আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, পড়েন পড়েন, মনোযোগ দিয়ে পড়েন ভাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে আসতে পারি। হ্যাঁ দেখেন, পরবর্তী প্রশ্নে চলে আসতে পারি, যারা চলে গেছেন অবাগা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখার চেষ্টা করি। যে দেখেন, একটু মনোযোগ দেন ভাই। হ্যাঁ, যে আমাদের 10 নম্বর প্রশ্ন, তারা 10 নম্বর প্রশ্নে বলছে যে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল, বর্গাকার বাগানের ক্ষেত্রফল, বর্গাকার বাগানে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে এক হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? বাগানটির পরিসীমা কত? বাগানটির পরিসীমা কত? আচ্ছা, আমি আপনাদের এখানে অপশন লিখে দিয়েছি, সবাই একটু অপশন দেখে দেখে লেখার চেষ্টা করবেন। 200 মিটার, 400 মিটার, তারপর আপনার বললাম হলো দেখেন 200 মিটার, 400 মিটার, 300 মিটার, 500 মিটার। হ্যাঁ, 300 মিটার আপনার হচ্ছে কি যে 500 মিটার। দেখেন বুঝছেন কিনা ভাই? আমি আবারও বলছি, বুঝছেন কিনা? বললাম যে ভাই কি, যে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? আচ্ছা, আমাকে বলেন দেখি আপনারা 1 হেক্টর বলতে কি বোঝেন? সবাই মনে রাখবেন, 1 হেক্টর হচ্ছে কত ভাই বলেন দেখি? 1 হেক্টর হচ্ছে 10,000 বর্গ মিটার। ভুলে গেলাম নাকি ভাই? হাইরে আল্লাহ, 1 হেক্টর হচ্ছে কত? 10,000 বর্গ মিটার। ভালো করে মাথায় রাখবেন, কি ভালো করে মাথায় রাখার চেষ্টা করবেন। তাই আমরা বলতে পারি কি যে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত? তাই আমরা বলতে পারি কি যে বর্গাকার বাগানের এখানে ক্ষেত্রফল হচ্ছে কত? 10,000। যদি এটাকে আমরা যদি বর্গাকার বাগানের এক বাহু বর্গাকার বাগানে কি দৈর্ঘ্য নির্ণয় করবো যাই, জাস্ট কী করবো, জাস্ট খালি এই 10,000 কী করবো, ভাগ করে দেবো। 10,000 ভাগ করে কত হয়? তার মানে এখানে আমরা কত পাই? 100 পাই। আবার আমরা জানি কি, আমাদের বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে কি, বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 4 গুণন 100। তার মানে কি, এই 4 গুণন 100 মানে হচ্ছে কি 400। বাস, আমরা আনসার করে ফেলাম। দেখেন কত সহজ আনসার করা। আবার না পারলে বলেন 10,000 বর্গ মিটার। আচ্ছা নিশাদ, আপনি 10,000 আমাকে ভালো করছেন, ধন্যবাদ। আর এখন কি করেন, জাস্ট খালি ওই যে বললাম না, যে বলছেন ভাই বর্গাকার বাগানের ক্ষেত্রফল, মানে কি এটা হচ্ছে কি বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত আমাদের? 10,000 হেক্টর। এখন আমরা কেউ এখানে বর্গাকার বাগানের দৈর্ঘ্য বের করবো 100 হলো, আর হচ্ছে কি বাগানটির পরিসীমা, মানে পরিসীমা সূত্র হচ্ছে কি চারটা পরিধি মিলিত। হ্যাঁ, একটা পরিধি তো আমাদের কি, এই যে একটা পরিধি এখানে শুরু হলো, কি এখান থেকে একটা মিলিত হলো একটা পরিধি। হ্যাঁ, তার মানে বলতে কি যে বর্গাকার বাগানে একটা এই যে একটা পদক্ষেপ মানে কি। আচ্ছা দেখেন তো ভাই, এখন দেখা যায় কিনা? লরি আমাদের লাইন আবার সমস্যা হচ্ছে। আচ্ছা দেখেন, মোটামুটি এখন ঠিক আছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী ধাপে চলে যাই। তাহলে আমরা এটা বুঝতে পারছি ভাই। আচ্ছা দেখেন, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন।
আমাদের সবাই কি 11 নাম্বার প্রশ্নটা একটু দেখে নেন। হ্যাঁ, 11 নাম্বার দেখেন ভাই, আমাদের 11 প্রশ্নটা হচ্ছে যে একটি আয়তক্ষেত্র, দেখেন ভাই, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা, একটি বর্গক্ষেত্রের পরিসীমা, কি বলতাম কি, একটি বর্গক্ষেত্রের পরিসীমা, কবিতা দাস ক্লিয়ার, হ্যাঁ ওকে, সমান, হ্যাঁ পরিসীমা সমান, বলছে কি পরিসীমা সমান, তার মানে আয়তক্ষেত্রের বড় বাহু, বলছে কি আয়তক্ষেত্রের বললাম কি যে ভাই আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর 3 গুণ, বড় বাহু কি ছোট বাহুর 3 গুণ, বললাম কি আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর কি 3 গুণ, তার মানে বড় বাহু তোমার কি 21 মিটার হলে, তোমার কি 21 মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। দেখেন বললাম কি ভাই যে যারা পারেন সবাই আনসার করেন, যারা পারবেন কি সবাই আনসার করে দেবেন। ওকে, দেখেন বললাম কি একটি আয়তক্ষেত্রের ও দেখেন বলছিলাম কি একটি আয়তক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা যা কি বর্গক্ষেত্রের পরিসীমা দুটো কি সমান করে ধরছে, তার মানে আয়তক্ষেত্রের ছোট বাহুর 3 গুণ, তার মানে আপনি এখানে যেটা পাবেন ওটা কি বড় বাহু 21 মিটার হলে কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা এখানে আপনাদের আমি অপশনগুলো লিখে দিচ্ছি, যারা পারবেন তারা অপশন আনসার করবেন কি 21 মিটার, আর আমাদের খ নাম্বারটা হচ্ছে 56 মিটার, ওকে 56 মিটার। ওয়ালাইকুম সালাম। 7 মিটার, আপনাদের বললাম কি 7 মিটার, আর গ নাম্বারটা হচ্ছে আমাদের 14 মিটার। আচ্ছা ভাই দেখেন তো পারেন কি না, 14 মিটার বলছে কি ভাই যে আয়তক্ষেত্রে বড় বাহু ছোট বাহুর 3 গুণ, আয়তক্ষেত্রে কি বড় বাহু কি ছোট বাহুর কি 3 গুণ। তাহলে এখন দেখেন ভাই বলছে কি যে ভাই একটি আয়তক্ষেত্রে ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তার মানে একটি আপনি আয়তক্ষেত্র ধরলো বা বর্গক্ষেত্র ধরলো, আপনাকে আনসার একটাই বাড়াবে, যেহেতু বলছে তারা যে আয়তক্ষেত্রে এবং কি বর্গক্ষেত্রের পরিসীমা সমান বলছে, বাস ওই লাইনটা ক্লিয়ার হয়ে গেল। তার মানে এখানে আমাদের বলছে কি যে আয়তক্ষেত্রে ভাই বড় বাহু ছোট বাহুর 3 গুণ, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে ভাই দেখেন যদি আমরা আয়তক্ষেত্রের ছোট বাহু x ধরি, তার মানে আমাদের বড় বাহু বলছে কি 3 গুণ, কি বলছে বড় বাহু বলছে কি 3 গুণ। এখন দেখেন যদি আমাদের আয়তক্ষেত্রের ছোট বাহু এবং বড় বাহু মানে কি দৈর্ঘ্য এবং বস্তু দুটো পেয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি আয়তক্ষেত্রের পরিসীমা, আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি বলুন তো ভাই, 2 ইন্টু ওই যে বললাম না দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে বলতে পারি কি যে 3x মানে কি 2 গুণন কি 4x, তার মানে কি আমাদের হচ্ছে 8x। দেখেন আমরা আপাতত এইটুকু বুঝতে পারছি কিনা, তার মানে তারা বলছে কি যে এই যে ছোট বাহু 3 গুণ গেল, এই বড় বাহু কত মিটার ভাই, বড় বাহু বলছে 21 মিটার, তার মানে কি আমাদের বড় বাহু কত আছে, আমাদের এখানে বড় বাহুটা আসতে হলো কত মিটার ভাই বলেন দেখি, আমাদের এখানে বড় বাহুটা হলো কত 3x মিটার না, তার মানে আমরা এখানে বলতে পারি কি যে প্রশ্ন মতে
কত আমাদের 3x সমান সমান কত পেলাম বলতে কি ভাই, আমাদের 3x সমান সমান হচ্ছে কত, ওই যে 21। সেক্ষেত্রে আমরা যদি এখানে এক্সের মানটা বের করি, তার মানে আমরা সরাসরি কি বলতে পারি যে 21-কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, সেটা 21। সুতরাং কত আমাদের এক্স পেলাম, 7 পেলাম। তার মানে আমরা এখানে বলতে পারি কি ভাই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, আমরা কিন্তু এখানে এটা কাইন্ডলি আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে সবাই আমরা বাকিটুকু একটু বের করে দেখি। তা আমরা একটু বাকিটুকু একটু বের করার চেষ্টা করি। তার মানে আমরা এখানে দেখেন তো ভাই কী বলতে পারি, যে আমরা এখানে বলতে পারি কি যে আয়তক্ষেত্রের পরিসীমা কত, আয়তক্ষেত্রের পরিসীমা কত। তার মানে আমরা এখানে বের করতে পারি কি ভাই বলেন তো, 7×56, মানে কি আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা কত হচ্ছে 56। দেখে নিয়ে বলছে কিনা আমাদের, মানে কি আমাদের এখানে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 56। আচ্ছা, এখন মনে রাখেন তারা বলছে কি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত। প্রিয় ভাই বোন আমার, এখানে আমরা যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে যাই, এখানে আমাদের কিন্তু আগে বর্গক্ষেত্রের কি পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করার পর যেটা পাবো আমরা, সেটা আমাদের কি বাহুর দৈর্ঘ্য। তার মানে আমরা যদি এখানে লিখি যে কথা আমরা জানি কি যে আমরা জানি, দেখেন বললাম কি ভাই যে আমরা জানি যে বলছে কি বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি ফুরে। তার মানে এখন যদি আমরা কি করব, তার মানে আমরা ধরবো কি যে প্রশ্ন মতে কি ধরতে পারি যে ভাইয়া বলেন তো, তার মানে এখানে আমরা বলতে পারি কি যে প্রশ্ন মতে ফুরে সমান হচ্ছে কত 56। আর যদি এখানে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি আসে 56কে আমরা কি বলবো 4 দ্বারা ভাগ করে দেবো, 4×4=56। সুতরাং কি এ সমান হচ্ছে আমাদের 14। এখন দেখেন আমাদের কিন্তু এখন হচ্ছে কি 14 নাম্বার 14 মিটার কি সঠিক অপশন। প্রিয় ভাই বোনা, আমরা জানি অনেকের কনফিউশন বাড়ছে, দ্রুত করে দিছি। আমি আবারও একটু রিপিট করে দিচ্ছি যে এখানে বলা আছে কি ভাই যে একটি আয়তক্ষেত্রের ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর 3 গুণ। তার মানে আমি যদি এখানে মনে করি যে আয়তক্ষেত্রের ছোট বাহু হচ্ছে আমাদের x মিটার এবং বড় বাহু হচ্ছে কি 3x মিটার, বাস একটু বুঝে গেছি। তারপরে আমরা কী করবো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা সমান দেখানোর চেষ্টা করব। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কত পেলাম 8x পেলাম। এখানে আমরা কি করলাম, ওখানে বলছিল ভাই যে আপনি যে বড় বাহুটা পাইছেন, এই বড় বাহু সমান 21 মিটারের সমান। আচ্ছা, লিখলাম 3 এর মতো 21 মিটার পাইলাম 7। এখানে ছিল কি 8x, কত পাইলাম আয়তক্ষেত্রের পরিসীমা পাইছি 56 পাইছি। আমরা বলছিলাম কি যে আয়তক্ষেত্রের পরিসীমা এবং কি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তার মানে কি বললাম যে এই যে আয়তক্ষেত্রের পরিসীমা এবং কি বর্গক্ষেত্রের পরিসীমা কি সমান। দেখেন ক্লিয়ার বলছে কিনা। সেখান থেকে আমরা কি করলাম, বর্গক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য বের করলাম, সেটা আমাদের কত, আমাদের হলো 14। তার মানে আমরা বলতে পারি কি আমাদের সঠিক অপশন হচ্ছে কোনটা, 14 মিটার। এখন বলেন বলছেন কিনা ভাই। এখন দেখেন বলছেন কিনা, দেখছেন ভাই এই জ্যামিতি এবং আমাদের যারা গতবার পরীক্ষা দিয়েছিলেন আপনাদের একটা জিনিস বলে রাখিয়েছেন ভাই। এখন বলেন বলছেন কিনা, এখন বলেন বলছেন কিনা, কাইন্ডলি আমাকে সবাই একটু ইনবক্স করেন, কমেন্ট করেন, দেখেন বলছেন কিনা। সবার ক্লিয়ার হলে বলতে পারেন, সবার ক্লিয়ার হলে বলতে পারেন। এখন বলেন বলছেন কিনা। নিশাত, তারপরে হচ্ছে আপনার কি ক্লাসে আসেন না চলে গেছেন। আচ্ছা, ক্লাসে কে কে আছেন সবাই একটু সারা দিয়েন তো দেখি। ক্লাস কে আছেন সবাই একটু সারা দিয়েন। ক্লিয়ার। আর কেউ আছেন, আমাদের হামিদা পুষ্পা আপু মাত্র যুক্ত হইলেন। দেখেন বুঝতে পারছেন কি না, কমেন্ট করেন। প্রিয় ভাই বোন আমার, বুঝতে পারছেন কি না কাইন্ডলি কমেন্ট করেন। ওকে, আমাদের দেখেন ভাই শুধুমাত্র বীজগণিত এবং জ্যামিতি, মানে যারা অত বছর 20 প্রশ্ন ছিল না, তার মানে এই আলজেব্রা এবং হচ্ছে আমাদের কি জিওমেট্রি থেকে, দেখছেন এই জিওমেট্রি বা জ্যামিতি থেকে আমাদের কিন্তু 11 মার্ক আসছিল। কত মার্ক, 11 মার্ক আসছিল কি জ্যামিতি এবং কি বীজগণিত থেকে, আর 9টা মার্ক আসছিল কি শুধুমাত্র পাটিগণিত থেকে। আসছি স্যার, 4 এটা বুঝিনি। প্রিয় ভাই আমার, এই 4টা হচ্ছে কি বর্গক্ষেত্রের পরিসীমা। এই 4 হচ্ছে কি ভাইয়া বর্গক্ষেত্রের পরিসীমা সমান সূত্র কি, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে কি 4। ওই যে বললাম না, আপনি দেখেন এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, 4টা বাহু মিলে কি হয় 4।
আর এটা হচ্ছে কি বর্গক্ষেত্রের পরিসীমা। এখানে বলছে না যে আয়তক্ষেত্রের পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমা সমান কিনা। তার মানে আমরা কিন্তু এখানে আয়তক্ষেত্রের পরিসীমা পাইছি 56, তার মানে আমাদের কিন্তু এখানে বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। তার মানে আমরা যদি ধরি যে বর্গক্ষেত্রের পরিসীমা 4 সমান সমান কি আয়তক্ষেত্রের পরিসীমা কি দুইটা সমান। তার মানে আমরা বলতে পারি কি যে এ সমান সমান হচ্ছে আমাদের কি, যদি আমরা 4কে 56 দ্বারা ভাগ করতে হয় 14 হয়, আর 14 হচ্ছে কি আমার এক বাহু দৈর্ঘ্য, এটা নির্ণয় করে ফেললাম। ওকে, আচ্ছা দেখেন বুঝতে পারছেন কিনা আমায় কমেন্ট করেন দেখি ভাই, দেখেন বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, রিভার তামি শাহিন ভাই দেখেন বুঝতে পারছেন কিনা। ওকে, আচ্ছা ক্লাসে আমরা কে কে আসবো সবাই একটু দেখি, আচ্ছা সবাই একটু শেয়ার করে দেখি ক্লাসটা। ওকে, আপনাদের ইনশাল্লাহ 9টা ম্যাথ করলে আমাদের ক্লাস শেষ আজকে। ওকে, আচ্ছা দেখেন আমরা এখন চলে আসব পাটিগণিতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখেন আমরা যদি এখানে আসি ভাই, দেখেন আমাদের 12 নম্বর প্রশ্ন তারা বলছে যে দেখি কে কে পারেন যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি কুইক করাবো, যে বললাম যে ভাই কি নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি আর নিচের কোনটি কি সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা। আমি এখানে আপনার অপশন দিচ্ছি, আপনারা নিজে বলবেন যে কোনটা আমাদের মৌলিক সংখ্যা। দেখেন ভাই বলবেন যে 81 9 8 4, বলেন দেখি 9 8 4 2 কোনটা মৌলিক সংখ্যা, এখানে কোনটি মৌলিক সংখ্যা। দেখি প্রিয় ভাই বোন, আপনারা মনে করেন কোনো প্রশ্ন পাইলেন না, কিন্তু একটা প্রশ্ন পাইছেন কমন, এইটা আনসার করেন দেখি। প্রিয় ভাই বোন আমার মনে রাখবেন, যে সংখ্যাটি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাকে কি বলা হয় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সবসময় কি একের চেয়ে বড় থাকতে হবে। পৃথিবীতে মাত্র একটা মৌলিক সংখ্যা জোর আছে, সেটা হলো কি 2। তার মানে আমরা বলতে পারি কি যে এখানে আমাদের গ নাম্বার সঠিক অপশন। দেখি কে কে আনসার করতে পারেন, এটা আনসার করেন দেখি সবাই, কে কে সবাই আনসার করতে পারেন, সবাই আনসার করেন দেখি। দুই, আর কেউ আনসার করেন, সবাই আনসার করেন দেখি। আচ্ছা এই ফাঁকে আমি আপনাদের আরেকটা প্রশ্ন দিয়ে দিই, দিতে পারেন কিনা, যে একটি চাকরিজীবী, দেখেন একটি চাকরিজীবীর, বললাম কি একটি চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি, একটি চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে, তো বললাম কি একটি চাকরিজীবীর বেতন কি 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা, 5,750 টাকা হলে পূর্বে বেতন কত টাকা ছিল, পূর্বে বেতন কত টাকা ছিল। বলেন যে একটি চাকরিজীবী বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বে বেতন কত টাকা ছিল, পূর্বে বেতন কত টাকা ছিল। সবাই একটু দ্রুত কমেন্টে বলার চেষ্টা করেন ভাই। দেখেন আমি যদি আপনাদের এখানে অপশন দিই, সবাই অপশন দেখে আনসার করার চেষ্টা করবেন, যে 5,000, 5,780, 6,000, 6,000 এবং 8,000। দেখি কে বলতে পারেন, দেখি 800 টাকা, দেখি 5,000 টাকা কে বলতে পারেন, দেখি এই হাজার কে বলতে পারেন। যে আমাদের 13 নম্বর প্রশ্ন, দেখেন ভাই একজন চাকরিজীবী বেতন যদি 15% বৃদ্ধি পা, মনে করেন কি বর্তমান আপনার বেতন ছিল কত 100 টাকা, তার মানে 15% বৃদ্ধি কত আমাদের 115 টাকা বেতন হলো। 15% বৃদ্ধি কত আপনার বেতন হলো
টাকা। সবাই একটু ভালো করে মনে রাখবেন। তার মানে আমরা বলতে পারি কি যে বর্তমান বেতন যদি 115 টাকা হয়, পূর্বে বেতন ছিল কত টাকা? 100 টাকা। বর্তমানে বেতন যদি 1 টাকা হয়, তারপর পূর্বে ছিল কত? 100/115, মাথায় রাখবেন। হ্যাঁ, আবার বলছে যে যে বর্তমান বেতন যদি এত টাকা হয়, তাহলে পূর্ব কত কত ছিল? তার মানে বর্তমান বেতন যদি 5,750 টাকা হয়, তার মানে পূর্বে বেতন কত ছিল? 115, 100 গুণন হচ্ছে 100, 5,750। সবাই কাটাকাটি করেন দেখি। দেখেন, যদি কাটাকাটি করতে তো আমাদের 5 5 5 25 5 হাতে হলো, দেখেন মনোযোগ দিন, কত? 5 5 25 5 হাতে হলো 5, 5 11 55, 2 57, তার মানে হচ্ছে কত? 575। কাটাকাটি করলে কত হয়? 115 দিয়ে এত কাটলে কত হয়? আমাদের হয় কত? আমাদের এখানে হয় 5 5 25 5 হাতে হলো কত? 5 11 55 57, মানে কি আমাদের 5 হয়, আর 0। তার মানে আমরা এখানে বলতে পারি কি যে যদি আমরা কাটাকাটি যা পাইলাম, তার মানে আমাদের তার পূর্বে বেতন ছিল কত? 5,000 টাকা। তার মানে তার কি পূর্বে বেতন ছিল কত? 5,000 টাকা। একজন আনসার করেছেন, বাকিগুলো পারেন নাই। বললাম কি ভাই যে একটি চাকরিজীবী বেতন 15% বৃদ্ধি পেল। তার মানে বেতন ছিল 100 টাকা, 15% বৃদ্ধি 115 টাকা। তার মানে বর্তমান বেতন যদি 115 টাকা হয়, পূর্বে ছিল 100 টাকা, 1 টাকায় কত? 5,750 টাকায় কত? ওইটা বের করলে আমাদের প্রাপ্তমান বের হয়ে আসবে। বাস, এইটা ছিল আমাদের এই ম্যাথটা। ওকে, আমরা চলে যাবো পরবর্তী ম্যাথে। ওকে প্রিয় ভাই বোন আমার, ইনশাআল্লাহ যদি ক্লাসটা করতে পারি আলহামদুলিল্লাহ। সো অনেক জ্বরের পরেও ক্লাসটা কন্টিনিউ রাখতে পারছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু বোঝার চেষ্টা করেন যে প্রশ্নগুলো ভালো করে বুঝতে পারছেন কি না। সবাই বললেন হ্যাঁ 5,000 টাকা রূপসী বাংলা। আমরা ক্লাসে কে কে যুক্ত আছি জানি না তো, আমাদের নতুন কেউ ক্লাসে যুক্ত আছেন কি না জানাবেন একটু। হ্যাঁ, দেখেন সবাই আমরা এই প্রশ্ন দেখে আনসার করার চেষ্টা করবো যে আমাদের 14 নম্বর প্রশ্ন। হ্যাঁ, ক্লাসে শেষ পর্যন্ত থাকবেন কে কে? হাত তুলুন দেখি। দুইটি সংখ্যা অনুপাত, বললাম কি যে ভাই দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত। দেখেন ভাই বলছি কি ভাই দুটি সংখ্যার অনুপাত 5:8, 5:8, 5:8। উভয় সাথে, দেখেন ভাই বলছিলাম কি উভয়ের সাথে দুই যোগ করলে কি অনুপাত্রী কি হয়? 2:3 হয়। অনুপাত্রী কি 2:3 হয়। তার মানে কি সংখ্যা দুটি কি সংখ্যা দুটি কি আচ্ছা, আমি আপনাদের অপশন লিখে দিচ্ছি, সবাই একটু অপশন দেখে দেখে আনসার করার চেষ্টা করবেন। যারা পারবেন তারা 10 ও 16, 18 ও 26, 15 ও 20 এবং গ নাম্বারটা কি 22 ও 25। দেখেন যে দুইটি সংখ্যা অনুপাত 5:8 হলে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত্রী 2:3 হয়। সংখ্যা দুটি কত? দেখি এই প্রশ্নটা কে কে আনসার করতে পারে। হ্যাঁ, কে সবাই এই প্রশ্নটা আনসার করতে পারে? সবাই একটু ক্লাসটাতে রিয়াকশন দেন দেখি ভাই। হ্যাঁ, ক্লাস সবাই একটু রিয়াকশন দেন দেখি। একজন আনসার করেছেন, মানে একজনই পড়াশোনা করেন, বাকিগুলোর খোঁজ নাই না? বাকিগুলো আনসার করেন ভাই। ক্লাসটাতে একটু রিয়াকশন দেন তো, যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছি আমরা, একটু হলেও ক্লাসে রিয়াকশন দেন। হ্যাঁ, একটু হলেও ক্লাসে রিয়াকশন দেন। আচ্ছা, এখন বলেন যে দুইটি সংখ্যা অনুপাত 5:8 হলে, তার মানে আমরা যে প্রশ্নগুলো বলেছি আপনারা পারেন কিনা দেখেন তো। সবাই আমরা একটু মনোযোগ দিব। হ্যাঁ, সবাই আমরা একটু মনোযোগ দিই তো দেখি। ওকে, দেখেন একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, বললাম কি যে দুইটি সংখ্যা অনুপাত কি ভাই? দুইটি সংখ্যা অনুপাত 5:8 হলে উভয় সাথে 2 যোগ করলে অনুপাতের কি 2:3 হয়। কি সংখ্যা দুটি কি আছে? দেখেন কথার কথা ভাই, এখানে আমরা যদি ধরি যে সংখ্যা দুটি, তার মানে আমরা যদি এখানে যদি বলি যে দুইটি সংখ্যা অনুপাত, তার মানে একটা যদি আমাদের হলো 5x
আরেকটা দেবো কি আমরা 8x। তার মানে বলছে কি দুই সংখ্যা তো যোগ করেন, তা আমি একটা কি 5 এর 2 যোগ করেন, আবার কি আপনি কি 8x এর সঙ্গে কি 2 যোগ করেন, বাস একটু মোটামুটি হয়ে গেল। তারা আমাদের কি বলছিল যে তাদের যদি উভয়ের অনুপাত 2:3 হয়, প্রিয় ভাই বোন আমার, অনুপাত মানে কি, অনুপাত মানে কি, অনুপাত মানে ভগ্নাংশ, অনুপাত মানে কি ভাগ, অনুপাত মানে ভাগ। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি কি যে যদি কথা কথা আমরা যদি এখানে ভাই কি বলি ভাই প্রশ্ন মতো ধরি, কি ধরলাম ভাই, যদি আমাদের এখানে প্রশ্ন মতো একটু ধরার চেষ্টা করি, যে প্রশ্ন মতো কী দেবো যে 5x + 2 আর নিচে হচ্ছে কি 8x + 2, 2/কত 2/3। জাস্ট একটু দ্রুত করার চেষ্টা করি আমরা, যেহেতু আমাদের কি 15x 6, আমাদের কি 8 দোকানে 16x, আমার আমাদের 16x আপনার হচ্ছে প্লাস হচ্ছে কি 4, প্লাস হচ্ছে কি 4। সেক্ষেত্রে আমরা এখানে দেখেন বলতে পারি কি যে যদি বলি যে 15x মাইনাস হচ্ছে আপনার 16x, 4 মাইনাস হচ্ছে 6। তার মানে আমার এখানে দেখেন তো বলতে কি মানে আমাদের হলো -x, কত হলো -2। এই মাইনাসে কাটা, সেক্ষেত্রে আমাদের মান কি আসে, x = 2 আসে। এই যে দুইটা মান পাইলাম, আমাদের মান কি ছিল ভাই বলেন দেখি, এটা হলো 5x, এটা হলো 8x। তার মানে আমরা কী করবো যে 5-এর সঙ্গে 2 গুণ দিব, কত হলো 10, এবং কি 8-এর সঙ্গে আমরা 2 গুণ দিব, কত হলো 16। তার মানে আমরা বলতে পারি যে এখানে আমাদের দুইটি সংখ্যা কত, এটা হচ্ছে আপনাদের 10 আর এটা হচ্ছে 16। কোন নাম্বারটা অপশন 10 এবং 16? গুড। একজন আনসার করেছেন, দুইজন আনসার করেছেন, তিনজন আনসার করেছেন, ধন্যবাদ। ওকে, দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা এটা বলেন আমাকে। দেখেন বুঝতে পারছেন কিনা আমাকে একটু কাইন্ডলি বলেন দেখি। যারা ক্লাসে যুক্ত হয়েছেন আমি বলবো যে দেখেন বুঝতে পারছেন কিনা বলেন দেখি। দেখেন বুঝতে পারছেন কিনা। দেখেন বলছেন কিনা। স্যার প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো যে সবাই একটু আমরা দ্রুত ক্লাসে একটু যুক্ত হই যদি পারি। হ্যাঁ, যদি পারবো ক্লাসে একটু যুক্ত হব। ওকে, এখন দেখেন তো ভাই বুঝতে ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আর কেউ ক্লিয়ার হয়েছে কিনা জাস্ট মনে রাখবেন যে আমাদের সংখ্যাগুলো কী বলছে। ওকে, আমাদের 14টা প্রশ্ন শেষ। হ্যাঁ ওকে, আচ্ছা তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে দেখেন একটু সবাই একটু মনোযোগ দিন। হ্যাঁ ওকে, আমাদের 15 নম্বর প্রশ্ন ভাই। আমাদের 15 নম্বর প্রশ্নটা হচ্ছে যে এরকম। আচ্ছা দেখেন, যা প্রিয় ভাই বোন আমার সবাই আমরা একটু ক্লাসে রিয়াকশন ইউজ করি। কতজনের ক্লাস হাজার হাজার রিক্সা আমাদের ক্লাসে হয় না। দেখেন কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, আচ্ছা আমাদের একটা সুখবর দিয়ে রাখি, ডিসেম্বরের 5 তারিখের পর, ডিসেম্বরের 5 তারিখ থেকে 5 তারিখ থেকে ক্লাস হবে দুইটা করে, সন্ধ্যা 7টা এবং রাত 9টা, সন্ধ্যা 7টা এবং কি রাত 9টা, এই দুই সময়ে ক্লাস হবে। সন্ধ্যা এবং রাতে আমাদের 2টা করে ক্লাস হবে 5 থেকে পর থেকে। দেখেন বলছে কি ভাই, দেখেন যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে, সবাই একটু গভীর মনোযোগ দেন। হ্যাঁ আচ্ছা আমি বুঝতে এগুলা দেখেন যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে বলেন, দেখেন কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দেখেন ভাই 3, 5, 6 দ্বারা ভাগ করলে
3 4 6 দ্বারা ভাগ করলে 3 4 6 দ্বারা ভাগ করলে বাকশেষ হবে বাকশেষ হবে কত দেখি বাকশেষ কত হবে। আচ্ছা আমি আপনাদের এখানে অপশন লিখে দিচ্ছি, আপনারা সবাই একটু ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, বাকশেষ হবে কি, বাকশেষ হবে কি, বাকশেষ হবে 1, বাকশেষ হবে কত, বাকশেষ হবে 1। ওকে, তাহলে সবাই আমরা একটু অপশন দেখে আনসার করার চেষ্টা করব। যারা পারবো তারা সবাই, যারা পারবো সবাই একটু দ্রুত আনসার করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সবাই মনোযোগ দেন, বলেন ভাই। দেখেন ভাই, এখানে ভাই একটু ভালো করে মনে রাখবেন যে বলছে কি ভাই, ক্ষুদ্রতম ন্যূনতম কমপক্ষে, ক্ষুদ্রতম ন্যূনতম আর কমপক্ষে কথাটি থাকলে তারা যতগুলাই বর্ণ সংখ্যা দেখে না কেন আমরা কি করব, লসাগু নির্ণয় করব। কি করব, লসাগু নির্ণয় করব। প্রিয় ভাই বোন আমার সবাই একটু দেখেন মনোযোগ দিয়ে, কত হলো 3 একে 3, 5 থাকলো কি 3 দোকানে 6, 5 দোকানে 10, 3 10 30। এখন দেখেন আমরা যে লসাগুটা নির্ণয় করছি, বলছে কি 3 5 6 দ্বারা করলে কি এই লসাগু থেকে সবসময় কি 1 বেশি হবে। এজন্য কি লসাগু থেকে সবসময় কি সবসময় কি 1 বেশি হবে। তার মানে হবে কত, তার মানে আমাদের হবে 31। তার মানে আমরা বলতে পারি কি, এখন আমরা অপশন আবার আছি, ক্ষুদ্রতম ন্যূনতম কম পক্ষে কথাটি থাকলে তা যতগুলো সংখ্যায় বলুক না কেন সংখ্যাগুলো কি লসাগু হবে। লসাগু করার পর যে সংখ্যাটি বাকশেষ থাকবে, বাকশেষ 1 2 3 4 5 যাই বলুক না কেন, জাস্ট কি লসাগু থেকে যে সংখ্যাটা নামবে ওই সংখ্যার সাথে কি সংখ্যাটা যোগ হয়ে যাবে। তার মানে বলতে পারি কি যে যেহেতু আমাদের এখানে বাকশেষ ছিল 1, এর জন্য কি লসাগু থেকে লসাগু যা পাইলাম লসাগুর সঙ্গে কি 1 যোগ করে দিলাম, কত হলো 31 হলো। আচ্ছা দেখেন বুঝছেন কিনা বলেন, দেখেন বুঝছেন কিনা প্রশ্নগুলো। আচ্ছা প্রশ্নগুলো বুঝছেন কিনা আমাকে বলেন দেখি ভাই। ওকে, আশা করি কি বুঝতে পারছেন, আশা করি কি সবাই প্রশ্নগুলো বুঝতে পারছেন। ওকে, বোঝার জন্য কি অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমাদের অল্প 4-5টা প্রশ্ন আছে, তাহলে ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আজকে। 16 নম্বর প্রশ্ন দেখেন, আমাদের 16 নম্বর প্রশ্ন বলছে যে একটি ট্রেন, দেখেন ভাই একটি ট্রেন দেখেন একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে 72 কিলোমিটার গতিতে একটি সেতু, দেখেন একটি সেতু, বললাম কি ভাই একটি সেতু 1 মিনিট পর পর, দেখেন 1 মিনিট প্রিয় ভাই বোন আমার, যারা আসলে একটা দিন বলি এত ভালো ক্লাস নেওয়ার পর যারা ক্লাসটি করতেছেন না, আপনারা কিন্তু নিজে করতেছেন। আমি কিন্তু দেখেন দাঁড়িয়ে আছি, আমার দাঁড়িয়ে থাকা আপনাদের কষ্ট মনে হচ্ছে না। সেতু 1 মিনিট পার হলো, সেতুটি কি একটি সেতু 1 মিনিটে পার হলো 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য অনেক ইম্পর্টেন্ট আছে ভাই। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত, সেতুটির দৈর্ঘ্য কত। আমি এখানে আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, যারা পারবেন আনসার করবেন। 7200। আচ্ছা মনির ম্যাথ একাডেমিকে কে মন থেকে ভালোবাসে হাত তুলেন দেখি। 500 আর 700 800 দেখেন বলেন দেখি ভাই, সবাই একটু বলার চেষ্টা করেন দেখি, সবাই একটু ভালো করে দেখেন পারেন কিনা বলেন দেখি। মনির ম্যাথ একাডেমি কে মন থেকে ভালোবাসেন বলেন দেখি প্রিয় ভাই বোন, যদি ভালোবাসেন আশা করব সবাই 4টা করে শেয়ার করবেন।
এতক্ষণ যাবৎ কষ্ট করে ক্লাস নিতে আমি আপনাদের কিছু বল নাই। সবাই 5টা করে শেয়ার করে দেন, তো 5টা শেয়ার করে দেন, সবাই 5টা করে শেয়ার করে দেন। হ্যাঁ ভাই, ভাই সবাই একটু 5টা করে শেয়ার করে দেন তো দেখি, খুব খুশি হব আপনাদের প্রতি, খুব খুশি হব। এই সে আমি রশিদ শাহ, ধন্যবাদ ক্লাস যুক্ত হওয়ার জন্য। তো ক্লাসে আর কে কে যুক্ত আছে সবাই হাত তুলেন দেখি একটু, আমরা ক্লাসে কে কে যুক্ত আছে সবাই একটু হাত তুলি। প্রিয় ভাই বোন আমার, সবাই ভালো করে মনে রাখবেন। দেখেন তারা বলছে যে একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু কি 1 মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির কত, ট্রেনের দৈর্ঘ্য কি 700 মিটার হলে, ট্রেনের দৈর্ঘ্য কি 700 মিটার হলে কি সেতুটির দৈর্ঘ্য কত, সেতুটির দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য কি 700 মিটার হলে কি সেতুটির দৈর্ঘ্য কত, একটু ভালো করে মনে দেখেন ভাই। দেখেন ভাই এখানে বলছে কি যে ভাই ট্রেনটি 72 কিলোমিটার, আমাদের কি 1 কিলোমিটার মানে যেখানে বলছে কি সব মিটারে, তা আমাদের কি যে 1 কিলোমিটার সমান 72, আমাদের কি দেখেন ভাই এখানে ভাই বলছে কি ঘন্টা, ঘন্টা বলতে কি 1 ঘন্টা সমান বলছে কি ভাই 60 মিনিট, কি ভাই 60 মিনিট, তার মানে কি 60 মিনিটে ট্রেনটি যায় কত, 60 মিনিটে ট্রেনটি যায় আপনার কত 72, মানে কি 72,000 মিটার, 72,000 মিটার, মানে কি এখানে বলছে কিলোমিটার, সাথে কি 1000 গুণ দেন ভাই, তাহলে কি হবে, তাহলে মিটার যাবে, তার মানে 72 গুণন 1000 তো হয়ে গেল মিটার, কিলোমিটার থেকে মিটার হয়ে গেল। তার মানে কি 60 মিনিটে যদি আপনার 72,000 মিটার যায়, আপনার 1 মিনিটে কত যাবে, এবং তারা বলছিল কত আপনার দেখেন একটু, তাহলে 1 মিনিট কত বলেন দেখি। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি অশেষ আল্লাহ রহমতে। দেখেন বললাম কি ভাই যে আমি কোনো দুর্গ দেই, এখানে বলছে ভাই মিনিটে, বলছে কি বলছে ভাই 1 মিনিটে পার হলো, তার মানে আমরা বলতে পারি কি ভাই এখানে ভাই কী বানালাম, কিলোমিটারে কি মিটার বানাইলাম, কিলোমিটারে মিটার বানালে কত হবে বলেন দেখি, মিটার হবে আমাকে 72,000 মিটার, তার মানে কি 60 মিনিটে যদি 72,000 মিটার যায়, তাহলে আপনার 1 মিনিটে কত মিটার যাবে, 1 মিনিটে কত মিটার যাবে, তার মানে আমরা বলতে পারি কি যে 72,000 কত করলাম 6,000, 6 দিয়ে 60 দিয়ে, হ্যাঁ কাটলাম, কত হলো আমাদের 6 দোকানে 12, 6 12 72, আর 2টা 0, তার মানে আমাদের 1 মিনিটে কত, 1 মিনিটে যায় কত, 1200 মিটার। এখন ভালো করে মনে রাখবেন ট্রেনটি কিন্তু কী করলো, ট্রেনটি কিন্তু নিজে কী করলো 1200 মিটার পথ চলে গেল। এখন মনে রাখবেন ভাই ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং কি সেতুর দৈর্ঘ্য, আমি বললাম কি ট্রেনটি কি আপনার ট্রেনের দৈর্ঘ্য কি 700 মিটার, তার মানে সেতুটির দৈর্ঘ্য কত আমাদের কিন্তু এটা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে দেখেন ভাই এখানে আপনার বলছে কি ভাই যে ট্রেনের দৈর্ঘ্য, আপনার কথা বলছে কত বলছে ভাই ট্রেনের দৈর্ঘ্য বলছে কত, দেখেন ভাই এখানে বলছে আপনার কি ট্রেনের দৈর্ঘ্য, দেখেন ভাই যে ট্রেনের দৈর্ঘ্য যুগ হচ্ছে আপনার কার দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য, কত হচ্ছে আপনার সেতুর দৈর্ঘ্য, একটু মনোযোগ দিন। এখানে লিখলাম ভাই, কী লিখলাম ভাই যে ট্রেনটি, আচ্ছা একটু 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 ভিন্ন করে লিখে দিই আপনার দেখেন, যে বললাম কি ভাই ট্রেনের দৈর্ঘ্য, আচ্ছা জায়গা তো আছে না এখানেই দেখি, যে ভাই বললাম কি ভাই ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি সেতুর দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য, কার সমান, এই যে যেটা আমাদের অতিক্রম করে চলে গেল 1200 মিটার, হ্যাঁ তার মানে আমরা বলতে পারি কি আমাদের কি ভাই বলতে পারি, আমাদের কিন্তু সেতু দৈর্ঘ্য কি ট্রেনটি কিন্তু যখন ভাই দেখেন ট্রেন যখন অতিক্রম করে তার কি নিজের দৈর্ঘ্য থাকে এবং কি সেতুর দৈর্ঘ্য থাকে, হ্যাঁ আর এটা পেলাম কি আপনার যে আপনি কি ওটা আমাদের 1 মিনিটে যেটা গেছিল ওইটার মিটার, হ্যাঁ তার মানে কি আমরা কি যে আমাদের ট্রেনে কত, ট্রেন 700, আর এখানে কি সেতুর দৈর্ঘ্য, আর টোটাল হচ্ছে কি 1200, যদি এখানে আমরা সেতুর দৈর্ঘ্যটা বের করতে যাই কি ভাই, যদি আমরা সেতুর দৈর্ঘ্যটা বের করতে যাই সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে ওই যে 1200 সাথে 700 বিয়োগ করলে কিন্তু আমাদের কি আসে ভাই বলেন দেখি, তার মানে 1200 সাথে 700 বিয়োগ করলে আমাদের কত আসে, আমাদের হলো 500 মিটার আসে সেতু দৈর্ঘ্য। দেখেন বুঝছেন কিনা বলেন, এখন বলেন ভাই বুঝছেন কিনা বলেন দেখি, একটু বলেন দেখি বুঝছেন কিনা। তার মানে কি আমরা বলতে পারি কি যে ট্রেনটি কী করে, ট্রেনটি 1 মিনিটে তার নিজের দৈর্ঘ্য এবং কি সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে, আবার বলছি তার মানে 1 মিনিট করে ট্রেনটি নিজের দৈর্ঘ্য এবং কি সেতুর দৈর্ঘ্য অতিক্রম কত মিটার, 1200 মিটার।
দেখেন বুঝছেন কি না? তার মানে আমাদের কি 1 ঘন্টা সমান 60 মিটার এবং 1 কিলোমিটার হচ্ছে কি 1000 মিটার। আমাদের কিন্তু কি ওই যে কিলোমিটার ছিল 72 কিলোমিটার, ওটাকে আমরা মিটার মারলাম, 72,000 মিটার হলো। তার মানে কি 60 মিনিটে যাই 72,000 মিটার, 1 মিনিটে যাবো 12,000 মিটার। তার মানে 1 মিনিটে ট্রেনটি নিজের দৈর্ঘ্য এবং কি সেতু দৈর্ঘ্য অতিক্রম করে কত মিনিটে? এই 1200 মিটারে। এখন স্যার একটু একটু বুঝে দেন স্যার। আচ্ছা মনোযোগ দেন ভাই। 500 স্যার, ধন্যবাদ। ওকে, একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু অতিক্রম করে পার হলো, হ্যাঁ, তাই 1 মিনিটে কি পার হলো? তার মানে আমরা বললাম যে যদি ট্রেনটি ভাই দেখেন, যদি 60 মিনিটে 72,000 মিটার যায়, তার মানে 1 মিনিট যাবে আপনার অবশ্যই, কিন্তু আপনার 1 মিনিটে কত 1200 মিটার যাবে, হ্যাঁ, ওইটা আমরা নির্ণয় করছি। দেখেন ভাই, তার মানে আপনার কি তার মানে আপনার 1 মিনিটে কত 72,000 বাই হচ্ছে 60, কাটলে কত হয়? কাটলে হয় আমাদের 1200 মিটার। তার মানে এই 1 মিনিটে ট্রেনটি কি নিজের ট্রেনের দৈর্ঘ্য এবং কি সেতুটি দৈর্ঘ্য অতিক্রম করে কত মিনিটে? আপনার 1200 মিটারে। মানে আপনার 1 মিনিটে কি ট্রেনটি আপনার মূলত 1 মিনিটে কি করে ট্রেনটি, বললাম না, এই 1 মিনিটে ট্রেনটি মূলত আপনার কি করে যে সেতুর দৈর্ঘ্য এবং কি ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কার সমান? এই 1200 মিটারের সমান। লিখছি যে ট্রেনের দৈর্ঘ্য আর সেতু দৈর্ঘ্য আমাদের কি 1200 মিটার লিখছিলাম। তার মানে এখানে আমরা কী করবো? সেতু দৈর্ঘ্য বের করবো। সেতু দৈর্ঘ্য করলে কি ওই যে 1200 মিটার থেকে 700 মিটার বাদ দিলাম, 500 মিটার বের করলো, মানে কি সেতু দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। বুঝলাম শুরু থেকে। আচ্ছা দেখেন বুঝছেন কি না? আমি দেখবো যে প্রিয় ভাই বোন আমার অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, কারোর কাছে শেয়ার চাই নাই, একটু সবাই শেয়ার করতাম দেখি, সবাই একটু শেয়ার করতাম দেখি ক্লাসটা। এখন বলেন বুঝছেন কিনা, এখন বলেন বুঝছেন কিনা, হ্যাঁ এখন বলেন বুঝছেন কিনা, দেখি কে কে বুঝতে পারছেন, সবাই একটু দেখেন তো বুঝতে পারছেন কিনা। মাশাআল্লাহ, ওকে, ধন্যবাদ। সবাই একটু ক্লাসটা শেয়ার করতেন দেখি, সবাই একটু 5টা করে শেয়ার করেন দেখি, সবাই 5টা করে শেয়ার করেন দেখি, সবাই একটু শেয়ার করে কমেন্টে লেখেন দেখি, সবাই একটু শেয়ার করে কমেন্টে লেখেন দেখি ভাই। আচ্ছা দেখেন, দেখেন তো ভাই বুঝছেন কি না, না বুঝলে বলবেন ভাই, হ্যাঁ। আমাদের আর মাত্র 4টা অঙ্ক আছে, বাস 4টা অঙ্ক হলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আজকে। 7200টা কী করে স্যার, টাকা কী করে স্যার? ওইটা ভাই বললাম কি ভাই, দেখেন ওইটা হচ্ছে আমাদের যে বললাম না যে ওইটা আমাদের 1 মিনিটে যায়, ওইটা আমাদের 1 মিনিটে, মানে ট্রেনটি 1 মিনিটে 1200 মিটার যায়। ট্রেনটি বললাম ভাই ওইটা আমাদের 1 মিনিটে যায়। এই 1 মিনিটে আমি একটু লিখে দেবো, হ্যাঁ, 1 মিনিটে দেখো তো আপনার ওই যে 1200 মিটার যায়, আপনার কী ভাই যায় 1 মিনিটে আপনার ট্রেনটি হয়ে যায় 1200 মিটার পথ চলে যায়। তার মানে কোনটা যায়? এই যে 1200 মিটার গেল, এই 1 মিনিটে দেখেন কি করলো, এই 1 মিনিটে আপনার ট্রেনের দৈর্ঘ্য মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং সেতু দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য এবং কি 1 মিনিটে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য এবং কি নিজের যে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করলো কার সমতুল্য? ওই যে 1200 মিটারের সমতুল্য। এইটাই হচ্ছে কথাটা। এখান থেকে আমরা যেটা বের করতে পারবো ওইটা বের করবো। যদি বলতো ট্রেনের দৈর্ঘ্য বের করো, ওইটাই বের করতাম। যদি বলতো যে সেতু দৈর্ঘ্য বের করো, ওইটাই বের করতাম। এই জন্য আমরা কী করছি 1200, ওই যে বললাম না ভাই, মূলত কি ওই যে 60 মিনিটে কিন্তু গিয়েছিল কত, 60 মিনিটে গিয়েছিল কত ভাই 72,000 মিটার, হ্যাঁ। তার মানে 1 মিনিট হতে যাবে আপনার ওই বললাম না ভাই 1200 মিটার। এইটাই আপনার কথা। গুড। 72 কিলোমিটার মানে কি আমাদের হলো 72,000 মিটার। ওকে, আর সবাই মনে রাখবেন যে ওই যে বলছিলাম না, আমি আবারও বলতেছি যে ওইখানে বলা ছিল যে 1 কিমি সমান কত 1000 মিটার। তাহলে 72 কিমি কত 72 গুণন হচ্ছে 1000 মিটার। তার মানে আমরা বলতে পারি কি যে 72,000 মিটার। এখন বলেন বুঝছেন কি না? ওকে, আচ্ছা আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আমি আবারও বলতেছি যে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, হ্যাঁ। সবার প্রতি রিকোয়েস্ট থাকলো, সবার কাছে করজোরে রিকোয়েস্ট, সবাই ক্লাসটি একটু শেয়ার করে দেন। অনেক কথা ক্লাস নিচ্ছি, আর দুঃখের বিষয়ে কারো রিয়েকশন পেয়েছেন ক্লাসে, হ্যাঁ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, আপনার বন্ধুদের একটু মেনশন দিন,
তাহলে ইনশাল্লাহ হবে। হ্যাঁ, ওকে, মাত্র 2টা শেয়ার হয়েছে। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দেন দেখি, সবাই ছোট্ট করে একটু শেয়ার করে দেন দেখি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখেন ভাই, এই পরের প্রশ্নটা আমাদের একদম সিম্পল প্রশ্ন, যে কী কী পারেন। আমাদের 17 নম্বর প্রশ্ন, আমাদের 17 নম্বর প্রশ্ন দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে। আমাদের 17 নম্বর প্রশ্ন বলছে যে, দেখেন যে 4 অঙ্কের, দেখেন আমরা শেষ দিকে এসেছি ভাই, যে 4 অঙ্কের এই যে ভাই মজার অঙ্ক, হ্যাঁ একদম সিম্পল, যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে, দেখেন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের দেখেন ভাই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি আমরা দেখেন ভাই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, দেখেন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বিয়োগফল কত হবে? আচ্ছা বিভাগ, এবং দেখেন বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আছে? 8টা নয়, 1 2 3 4। আবার বলছে কি যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে? 100। বাদ দেন দেখি, সবাই মানটা বের করেন দেখি, সবাই মানটা বের করেন দেখি। যিনি পারবেন সবাইকে একটু মানটা বের করবেন। স্যার, একটা ডিজিটাল ডিসপ্লে হলে এত কষ্ট করে আপনাকে লিখতে হতো না, তাদের সময় অনেক কম হতো। ইনশাল্লাহ হবে ভাই, ইনশাল্লাহ হবে। আসলে ডিজিটাল ডিসপ্লে থাকলে আমাদের ক্লাসটা কিন্তু ভাই 40 মিনিটে চলে যেত। ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে নিয়ে আসার জন্য, খুব ইচ্ছা আছে, আল্লাহ সহায় হয়। যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ মানে কি বিয়োগফল কত হবে? মানে কি আমাদের বিয়োগফল কত হবে? বিয়োগফল, আচ্ছা ভাই করে এটা করেন দেখি, যে বিয়োগফল কত হবে? একদম সিম্পল, কি যে আমাদের 9 এ হচ্ছে 8 কি 9800, কি 9899, কি 9899, গুড, 9899। সবাই আনসার করছেন, ধন্যবাদ। ওকে, আর তার মানে এটা সঠিক অপশন। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমরা কি করবো? পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখি সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, যারা পারবো কি সবাই আনসার করবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখেন ভাই, পরবর্তী প্রশ্ন একদম সিম্পল। এইটা আমি আপনাদের কালকে করাইছিলাম মনে হয়। দেখেন ওই প্রশ্নটা আবার আপনাদের এসে পড়ছে। আর মাত্র 2-3টা প্রশ্ন আছে, আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস শেষ। এই যে ভাই দেখেন আবারও আসছে 0.0001 এর বর্গমূল কোনটি? আচ্ছা, এই অঙ্কটা আমি করাইছিলাম সবারই ভাই, মনে আছে? দেখেন তো, এর বর্গমূল কোনটি? আজকে আমি বলে দেবো আপনাদের প্রাইমারি। দেখেন ভাই বর্গমূল একদম সিম্পল, 0.0001। যদি কোনো 4টা সংখ্যার আমরা বর্গমূল করি, মিলে কী হবে? আমাদের মিলে হবে 2টা সংখ্যা, এই 0.0 শেষ। কিংবা যদি দেখে বাংলা কথা, আমাদের 0.01 হোল স্কয়ার মানে কি 0.1। এইটা আমাদের প্রাপ্ত আনসার। দেখেন বুঝছেন কিনা? গুড, ওকে, সাবাস। আর কেউ পারেন? হ্যাঁ, আনসার করে দেন ভাই, ধৈর্য আছে ইনশাল্লাহ, ক্লাস নিয়ে খুব ধৈর্য আছে। দেখেন ভাই এখন আমাদের কি, আমাদের 19 নাম্বার। দেখেন আর মাত্র একটা প্রশ্ন আছে ভাই, 20টা প্রশ্ন ভাই ক্লাসে করে দিলাম আজকে। ওকে, ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি। বলছে কি 48 সংখ্যাটি, 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? কোন সংখ্যার 80%? 48 সংখ্যা কি? 48 সংখ্যা কোন সংখ্যা 80%? ভাই সবাই একটু ভালো করে মনে রাখবেন। বলছে কি 80 সংখ্যা কি
48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? আমি আপনাদের এখানে অপশন দিই, আনসার করেন যে 50, 60, সবাই আমরা একটি আনসার করবো। হ্যাঁ, 70, 80, 70, 80। অঙ্কটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক আসে ভাই, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক আসে, বললাম তো ভাই। দুজন আনসার করছেন, আর কেউ আনসার করতে পারেন? হ্যাঁ, সবাই আমরা আনসার করতে দেখি। হ্যাঁ, সবাই আমরা আনসার করে দেখি। এই পাকে আমি দেখি কে কে আনসার করছেন, সবাই আনসার করে দেখে আসি। হ্যাঁ, সবাই আমরা আনসার করতে পারি। দেখেন প্রিয় ভাই বোন, যারা আমি এখন আনসার করি নাই, সবাই আনসার করে দেই। যারা আনসার করেছেন অসংখ্য ধন্যবাদ। একদম ইজি, গুড, সাবাস। দেখি বলেন, 48 সংখ্যাটি কোন সংখ্যা 80%? ভাই কোন বললে কি ভাই এক্স, তার মানে কি এক্সের 80% মানে কি? বললাম কি ভাই যে ভাই এক্সের 80% মানে কি? সুন্দর করে লিখছি। হ্যাঁ, এক্সের 80% মানে কার সমান? এই 48-এর সমান। ভাই বললাম কি ভাই, দেখেন ভাই 80 এক্স বাই নিচে হচ্ছে কত ভাই? 100, উপরে হচ্ছে কত? নিচে উপরে 48। হ্যাঁ ভাই, কাটাকাটি করেন। এই যে 80 এক্স, এই 48 গুণ হচ্ছে কত ভাই? 100। আর মানে কি এখন ভাই এক্স রেখে দেন, আপনার হচ্ছে কত? 48 গুণন হচ্ছে কত ভাই? 100, নিচে হচ্ছে কি 80। 80 ভাই গুণছিল না, ভাগ হয়ে গেল। শূন্যগুলা দিন কাইটে, 6টা 48 কত হলো? 6×60। তার মানে কি আমাদের কি খ নম্বরটা হচ্ছে সঠিক অপশন। আজকে ক্লাসে লাস্ট অঙ্ক। হ্যাঁ, এবং আমার কি বলবো ভাই, আমি 19টা অঙ্ক করাইছি আজকে ক্লাসে, এবং এটা হচ্ছে 20 নম্বর অঙ্ক। এবং প্রাইমারি যতগুলো প্রশ্ন ধরেছি আমি সবগুলো প্রশ্নই আপনাদের ব্যাখ্যা সহ আনসার করে দিয়েছি, একটা প্রশ্ন আমি আপনাদের ফাঁকি রাখি নাই। আচ্ছা, মানে ভাই পুরা গলা বসে গেছে, সমস্যা নাই, কষ্ট করলাম আপনাদের জন্য। আচ্ছা, এখন বলেন তো ভাই, দেখি আমাদের 20 নাম্বার অঙ্ক, দেখি সবাই এই প্রশ্ন কে কে পারেন। ওকে, 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ হলে, 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ হলে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ হলে, চারা রোপণ হলে চারা রোপণ হলে চারা রোপণ করা চারা রোপণ করা হলে চারা রোপণ করা হলে 100 গজ 100 গজ অন্তর বলছে না, 100 গজ দীর্ঘ রাস্তায়, 100 গজ কি দীর্ঘ রাস্তায়, দীর্ঘ 100 গজ কি 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো, সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? চারা রোপণ করা যাবে। আজকে আমি এই আপনার একটা ম্যাজিক জিনিস শিখে দেবো। হ্যাঁ, একান্নটি ধন্যবাদ। আর কেউ পারেন আনসার করেন দেখি ভাই, আর কেউ পারেন? সবাই আনসার করেন দেখি। 7, 50, 51, আপনার হচ্ছে 61। দেখি কে পারেন, সবাই বলেন দেখি। আর কেউ পারেন ভাই? ভাই একটা মজা জিনিস বলি, কথা আমরা গাছ লাগালাম ভাই, কি লাগালাম ভাই? গাছ লাগালাম কি ভাই? এক হাত দূরে গাছ লাগাইছি ভাই। কি বললাম ভাই? এক হাত দূরে গাছ লাগাইছি। এখন আমার কি লাগাইছি ভাই? এক হাত দূরে কি গাছ লাগাইছি ভাই। এখন ভাই আপনি যখন একটা সারির মধ্যে গাছ লাগাবেন,
তার মানে কি আপনি কিন্তু এই সারি গাছ লাগাবেন, এই সারি গাছ লাগাবেন, এই সারি গাছ লাগাবেন। এখন আপনি বললেন কি ভাই যে আমি এক হাত দূরে দূরে গাছ লাগাবো, লাগান ভালো কথা ভাই। সবসময় মনে রাখবেন যখন আমরা এই গাছ লাগাই তখন কিন্তু সবসময় কি একটা গাছ বাড়তি লাগাই। আপনি যদি বলেন যে ভাই আমি এক হাত গাছ লাগাবো, আপনি কিন্তু এক হাত আগে কিন্তু একটা গাছ লাগাইছেন, তারপরে কিন্তু আর গাছ লাগাইছেন, তারপরে কিন্তু আর গাছ লাগাম কি আপনার। সেক্ষেত্রে যদি এই টাইপের প্রশ্ন আসে ভাই সবসময় মনে রাখবেন আপনি যে মানটা বের করবেন সে মানের সাথে সবসময় কি এক অবশিষ্ট যোগ হবে। কারণ কি অতিরিক্ত আপনার একটা গাছ কি লাগাইতে হবেই। একটু শিখে রাখেন ভাই। আর লবঙ্গ খাবেন স্যার সকালে আর সন্ধ্যায় একটা করে 15 থেকে 20 মিনিট নিয়ে একটা লবঙ্গ। ধন্যবাদ। ওকে, দেখেন মানে মানে একটু দেখেন মনোযোগ দিয়ে। হ্যাঁ বললাম কি ভাই এখানে বলা কি বলছে 6 ফুট বলছে। আচ্ছা ভাই মনে রাখেন ভাই, আমি আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, দেখেন ভাই মনে রাখবেন ভাই 1 গজ সমান হচ্ছে কত ভাই আপনার, মনে রাখবেন কি আমাদের হচ্ছে কি 1 গজ সমান হচ্ছে আমাদের 1 গজ সমান হচ্ছে 3 ফুট। বুঝলেন ভালো করে কি বললাম ভাই যে আপনার 1 গজ সমান 3 ফুট। আবার তার মানে আমাদের 100 গজ হচ্ছে কত 300, কত আমাদের কি 300 ফুট, 300 ফুট। সেদিন কিনা আবার বলেছি যে 1 গজ সমান ফুট বলেন দেখি ভাই। 1 গজ সমান আমাদের আনসার করেছেন কি লিটন ভাই আনসার করেছেন, রূপসী বাংলা আনসার করেছেন।